আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের লাইভ সেশনটা হচ্ছে উপরে ডেসক্রিপশন দেখে বুঝতে পারছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ফাইনাল ম্যাচ। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট আগামীকালকে পরীক্ষা। তো এই লাস্ট মোমেন্টে এই ক্লাসগুলা মানে এখন যা পড়ানো হবে সেই ক্লাসগুলার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি সলভ করে যাও আগামীকালকে, তারপর তুমি ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? আর এখানে ইংলিশ তোমাদের গতকাল যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসের মধ্যে আমি অসংখ্য পরিমাণ প্রশ্ন সলভ করছি, যে প্রশ্নগুলা সি ইউনিট এবং বি ইউনিটের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ওই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ক্লাসটা করেছো। আচ্ছা, ওই জায়গা থেকে আজকে তোমাদের প্রবলেম সলভিং এবং অ্যানালিটিক স্কিলের উপরে অনেকগুলা কোশ্চেনের উপরে, কতগুলো কোশ্চেন আছে? নিয়ার অ্যাবাউট 100। নিয়ার অ্যাবাউট 100, মানে 100-এর মতো কোশ্চেন আছে। তো শর্ট টাইমে তোমরা সবাই হচ্ছে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হবে সেটা আনসার তোমরা নিজেরা বই এবং মানে খাতা নিয়ে বসো, সব ঠিক আছে? হ্যাঁ, তুমি হচ্ছে খাতা এবং হচ্ছে কলমটা নিয়ে বসো, এবং এইখানে যে প্রশ্নগুলো দেওয়া হবে এই প্রশ্নগুলো তুমি নিজে এখানে সলভ করবা, ঠিক আছে? সলভ করার পর উত্তরটা লিখে দিবা, জাস্ট এতটুকু। আর যে ক্লাসটা নিবে তোমার রাফিক ভাই ক্লাসটা নিবে, এবং সে হচ্ছে তার গতি অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন সলভ করাবে, এবং এখানে কোনো ধরনের টাইম যেন টাইম নষ্ট না হয় সেটাও খেয়াল করে রাখবে সে। এবং হচ্ছে তোমরা নিজেরাও খুব অ্যাক্টিভ ভাবে উত্তরগুলো করবা, না পারলে তো এখানে অবশ্যই সলভ করা হবে, ঠিক আছে? যেহেতু আগামীকালকে পরীক্ষা, সেক্ষেত্রে আজকে যতগুলো প্রশ্ন হোক না কেন স্মুথলি যেন শেষ করা যায়, সেটাই হবে আর কি, ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমরা একটু জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা, এবং একটু কষ্ট করে জানো। তোমার ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে যে সিইউটি ভর্তি পরীক্ষা দিবে, তাকে একটু কষ্ট করে মেনশন করে দিও, ঠিক আছে? তাকে একটু কষ্ট করে মেনশন করে দিও। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে শুরু করতে পারা যায়। যে আগামীকালকে পরীক্ষা, আজকে ওরকম করে সময়টা কোনোভাবেই অন্যভাবেই করা যাবে না। প্রত্যেকটা প্রশ্ন সলভ করা হবে, আর সলভের সাথে সাথে তোমরা সেটা যে ব্যাখ্যাটা সে দিবে সেই ব্যাখ্যাটা একটু সুন্দর করে বুঝে নিবা, তাহলেই হবে, ঠিক আছে? তো আচ্ছা রাফিক, শুরু করে দাও তাহলে। সালাম আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। জুয়েল ভাই অলরেডি আমার পরিচয় দিয়ে ফেলছে, তারপরেও যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি রাফিক, ম্যানেজমেন্ট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তোমরা যে ইউনিটে পরীক্ষা দিতেছো সেই ফ্যাকাল্টির একজন শিক্ষার্থী আমি, ঠিক আছে? সো হতাশার কোনো কিছু নাই। আমি যেরকম চান্স পাইছি তুমিও চান্স পাবা। হ্যাঁ, আমি আশা রাখবো এখানে আজকের ক্লাসে যারা উপস্থিত আছে সবাই চান্স পাবে, ঠিক আছে? কেউই হতাশ হবে না। আল্লাহ তাআলা কাউকে হতাশ করবেন না, ঠিক আছে? যেহেতু কালকে পরীক্ষা, আমরা সময় নষ্ট করব না, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? খাতা কলম সাথে ক্যালকুলেটর নিবা, কারণ হচ্ছে সিইউ তে 100 ms ক্যালকুলেটর এটা এলাও করে, ঠিক আছে? আবারও বলে দিলাম, সিইউ তে 100 ms ক্যালকুলেটর এলাও করে। ওকে, ঠিক আছে? শুরুতেই আমরা অ্যানালিটিক্যাল স্কিল পার্টটা করব। হ্যাঁ, যেটাতে তোমাদের অনেকেরই অগোছালো মনে হয় যে ভাইয়া এখানে তো নির্দিষ্ট বই নাই, বইয়ে তো এরকম প্র্যাকটিস করতে পারতেছি না। তো আশা করি ক্লাসটা করার পরে তোমাদের অগোছালো জিনিসটাকে গোছানোতে চলে আসবে, ঠিক আছে? এবং প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল স্কিল টপিক আলোচনা করছি এবং আজকে বাকি পার্টগুলো যেগুলো আছে সবগুলো শেষ করবো আশা করা যায়। হ্যাঁ, ওকে। প্রথমে দেখো, লাস্ট কিন্তু এই টপিক দিয়ে শেষ করছিলাম, আবার এই টপিক দিয়ে শুরু হলো বাকি কোশ্চেন গুলো। দেখো কি বলতেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে কিন্তু গত 2 বছরই কোশ্চেন আসছে, এইবারও আসার সম্ভাবনা বেশি। এই কারণে এইখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করা আমাদের জন্য খুব ভালো একটা ডিসিশন হবে। ওকে, এখন দেখো কি বলছে, মিনিংফুল সিকোয়েন্সে সাজাইতে হবে। হ্যাঁ, শোল্ডার, এলবো, ফিঙ্গার, রিস্ট, পাম, কোনটা হবে? দেখি ফার্স্ট কোশ্চেনটাই। ওকে, ঠিক আছে। দেখো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, 5 4 2 3 1। যদি একটু ইয়া করো, প্রথমে দেখো ফিঙ্গার আসবে, কি আসবে? ফিঙ্গার। তারপরে দেখো কি আসবে, পাম আসবে। হ্যাঁ, তারপরে আসবে টু, রিস্ট। হ্যাঁ, তারপরে আসবে কি, এলবো। তারপর হচ্ছে এলবোর পরে 3 এর পরে কি হবে, 1 হবে, শোল্ডার। এই যে সিকোয়েন্সটা দেখছো, ফিঙ্গার থেকে পাম, পাম থেকে রিস্ট, রিস্ট থেকে এলবো, এলবো থেকে শোল্ডার, ঠিক আছে? ওকে, অনেকে এ আনসার করছিলা। রাফিয়া সিমন এ বলছিলা, সামিয়া আউয়ালও এ বলছিলা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সি আনসার করছিলা। নেক্সট, আমরা সময় অনেক কম নিব, জাস্ট আমাদের প্র্যাকটিস বলতে পারো, প্র্যাকটিস ক্লাস এটা। অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, ব্রাদার, হাজবেন্ড, সান, ফাদার, সান ইন ল। কোনটা হবে? একদম ইজি সিকোয়েন্স। তোমাকে দেখো আমি বলি, কোশ্চেন ইজি, পরীক্ষা হলে কেন কঠিন লাগে? হতাশার কারণে, ঠিক আছে? সো ডোন্ট বি প্যানিক, ডোন্ট বি ডিপ্রেসড। নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি পারবা, তোমাকে দিয়েই হবে, ঠিক আছে?
এখন দেখো কিভাবে কোন সিকোয়েন্সে আমি আগাবো, ব্রাদার, ফাদার, হাজবেন্ড, সান, সান ইন ল, এক্সাক্ট সিকোয়েন্স হবে 4 1 2 5 3। কিভাবে, সান, সান থেকে তারপরে 1, হ্যাঁ ভাই, ভাই থেকে কি হবে 2, হাজবেন্ড, হাজবেন্ড তারপরে সান ইন ল, তারপরে কি আসতেছে 3, ফাদার। হ্যাঁ মানে দেখো বাবা থেকে আস্তে আস্তে চলে আসতেছে, সিকোয়েন্সটা এরকম হবে, ঠিক আছে। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, এলিফ্যান্ট, ক্যাট, মসকিউটো, টাইগার, হোয়েল। এটা কোনটা হবে বলো? জাস্ট অনেকগুলো কোশ্চেন, আমরা সময় একদমই কম নিব, জাস্ট প্র্যাকটিস ক্লাস এটা। হ্যাঁ আমরা প্র্যাকটিস করবো কোনটার উপর কোনটা হচ্ছে এটা। যেমন দেখো এটা কি হবে 3 2 4 1 5, কিভাবে, মসকিউটো থেকে কি হবে ক্যাট, হ্যাঁ তারপরে 4 কি আসবে টাইগার, টাইগারের পরে 1, এলিফ্যান্ট, এলিফ্যান্ট থেকে কি হবে হোল। মানে কি হচ্ছে তোমার আস্তে আস্তে বড় প্রাণীর দিকে যাচ্ছে, ঠিক আছে, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। তাহলে এই সিকোয়েন্সে তুমি সাজাও এটাকে, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সট কি এটা বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স। আচ্ছা এটা বাংলা দেওয়া আছে, অ্যাডাল্টহুড বয়স্ক, যদিও তোমার কোশ্চেনে কিন্তু বাংলা দেওয়া থাকবে না, এটা বাই মিস্টেক এটা বাংলা চলে আসছে। ইনফ্যান্সি নবজাতক, চাইল্ডহুড শৈশব, অ্যাডোলেসেন্স কৈশোর, ঠিক আছে। এটার সিকোয়েন্সটা কি হবে দেখো তো, এটার সিকোয়েন্স হবে 2 3 4 1, ইনফ্যান্সি নবজাতক, তারপরে চাইল্ডহুড আসবে, তারপরে 4 আসবে অ্যাডোলেসেন্স হবে, তারপরে তুমি বয়স্ক হবা। তাহলে সর্বপ্রথম তুমি নবজাতক, মায়ের পেট থেকে বের হওয়ার পরে তোমার নাম কি হবে, হ্যাঁ ইউ আর এ ইনফ্যান্সি নবজাতক, তারপরে তুমি কি হবা চাইল্ডহুডে যাবা, শৈশবে যাবা, শৈশব থেকে কৈশোরে যাবা, তারপরে কৈশোর থেকে তুমি কি হবে বয়স্ক হবে। দিস ইজ দ্য রাইট সিকোয়েন্স ফর ইউ। ওকে ওকে, নেক্সট দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, ফ্রগ, ইগল, স্নেক, গ্রাসহপার, গ্রাস। এটা কোনটা হবে দেখো দেখি, এটাও কিন্তু তোমার ওই যে কে কাকে খাচ্ছে মনে হয় এই সিকোয়েন্সে হবে। যেমন 5 3 1 4 2, 5 হচ্ছে গ্রাস, তারপরে 3 কি আসতেছে গ্রাস হফার মানে ঘাস ফড়িং তুমি জানো, তারপরে কি 1 1 হচ্ছে ফ্রগ, ব্যাঙে খাচ্ছে, ব্যাঙ কাকে খাচ্ছে ঘাস ফড়িং কে, আচ্ছা প্রথমে ঘাস, ঘাস ফড়িং, ঘাস ফড়িং কে ফ্রগ, ফ্রগের পরে 4 স্নেক, ব্যাঙকে সাপ খায়, সাপকে আবার ইগল খায়, ঠিক আছে। ওই যে খাদ্য শৃঙ্খলের মতো কে কাকে খাচ্ছে সেটার উপর দিয়ে আমার এই সিকোয়েন্সটা আসতেছে। ওকে ওকে, নেক্সট দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, ওশান, সি, রিভার, রিভালেট, তারপরে গ্লেসিয়ার। এটার কি হচ্ছে দেখো 4 2 5 3 1, 4 হচ্ছে গ্লেসিয়ার, তারপরে এখান থেকে আসতেছে 2 রিভালভেট, তারপরে 5 রিভার, তারপরে সেখান থেকে 3 সি, তারপরে সেখান থেকে ওশান। এটা হচ্ছে আমার সিকোয়েন্সটা। হ্যাঁ এরপরে নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, আবার আসছে ইনফ্যান্ট, চাইল্ড, ওল্ড, অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্স। আচ্ছা ওইটার আরেকটা নেক্সট ভার্সন আর কি। এটা কিভাবে হবে 1 3 2 5 4, 1 হচ্ছে ইনফ্যান্ট, এখান থেকে 3 হচ্ছে চাইল্ড, ইনফ্যান্ট থেকে নবজাতক থেকে শিশু হবা, 3 এর পরে হচ্ছে 2 অ্যাডোলেসেন্ট, তুমি কৈশোরে যাবা, কৈশোরে যাওয়ার পরে কি হবে 5 অ্যাডাল্ট হবা, তারপরে ওল্ড হবা। হ্যাঁ ওইটার একটা আপডেট ভার্সন আর কি এটা। ওকে, এখন অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স, টিস্যু, সেল, অর্গান। এটা যারা বায়োলজি পড়ছো বা বায়োলজি না পড়লেও 19 এর বিজ্ঞান বই যারা আছে, যারা সায়েন্সের তো বায়োলজি আর তোমার হচ্ছে আর্টস কমার্সদের বিজ্ঞান বইয়ে এটা থাকে সাধারণত, অর্গান, সেল, টিস্যু কোনটা আগে কোনটার পর কোনটা হয়। হ্যাঁ সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, তোমরা জানো। সেল হচ্ছে ইউনিট, একক আর কি, এখান থেকে টিস্যু হবে, এই টিস্যু থেকে কতগুলো টিস্যু মিলে আবার অর্গান বা আমার অঙ্গ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা আমার হচ্ছে 2 1 3, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান। তাহলে এরপরেটা কি, এই কোশ্চেনটা গত প্রিভিয়াস ক্লাসে দিছিলাম, তারপরও এই ক্লাসও কেন দিছি কারণ প্রিভিয়াস ক্লাসে একটা কনফিউশন তৈরি হয়েছিল, ঠিক আছে। স্লাইডের আনসার এবং আমার আনসার ভুল ম্যাচ করছিল না, যদি চলে আসে এই জন্য আবার পরে এটা অ্যানালাইসিস করার পরে এটা আমার রাইট আনসার এই হবে। হ্যাঁ যারা প্রিভিয়াস ক্লাসে ছিলা অ্যানালিটিক্যাল স্কিলের, তাদের মধ্যে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল এই কোশ্চেনটা নিয়ে, এই কারণে আবার অ্যানালাইজ করা হয়েছে, এটা রাইট আনসার এই হবে। কিভাবে 5 দেখো তো কাউ, তারপরে 2 গ্রাস, হ্যাঁ ঘাস খাবে, তারপরে 4 মিল্ক, তারপরে দুধ দিবে, তারপরে মিল থেকে 4 4 হচ্ছে কি মিল্ক হলো, মিল্কের পরে 1 কার্ড, হ্যাঁ কার্ড, তারপরে কি 4 1 1 কোথায় গেল কার্ড, হ্যাঁ তারপরে সেখান থেকে 3 3 হচ্ছে বাটার হবে, তারপরে সেখান থেকে বাটার হবে। এই সিকোয়েন্সটা রাইট সিকোয়েন্স হবে, ঠিক আছে। খুব মনোযোগ সহকারে দেখবা এটা। নেক্সট, আচ্ছা এটা আমাদের এতটুকু শেষ।
এখন আমরা যাব আমাদের নেক্সট পার্ট গুলো আছে হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে আমাদের আচ্ছা এখান থেকে শুরু। এখানে হচ্ছে আমাদের মুড, টিচিং। ওকে, এখানে আসার পরে টু পেন রিড। ওকে, ঠিক আছে, প্রবলেম সলভিং শুরু করব, তারপরে আবার অ্যানালিটিক্যাল স্কিল আসবে। নেক্সট সিরিয়ালি এটা করা আছে। এখন দেখো কি বলছে, একটি কাজ 15 জন লোকে 10 দিন করতে পারে, কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, তাহলে একটি কাজ 15 জন লোক, আচ্ছা ঐকিক নিয়ম কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে খুব বেশি কঠিন ম্যাথ আসবে না, যেগুলো বেসিক রুল থেকে আসে সেগুলোই আসবে। হ্যাঁ, যেখানে একটা ফর্মুলা থেকে মোটামুটি সবগুলো করা যায়। হ্যাঁ, দেখো কিভাবে এটা করা যায়। একটি কাজ 15 জন লোক, দেখো একটু খেয়াল করো, একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, সিস্টেমটা কি, ফর্মুলাটা কি, আমি বলছি m1 t1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 t2 ডিভাইডেড বাই w2। এটা হচ্ছে আমার ঐকিক নিয়মের ক্ষেত্রে একমাত্র ফর্মুলা। ঠিক আছে, যেখানে m ফর হচ্ছে ম্যান, m ফর ম্যান, t ফর হচ্ছে টাইম, t ফর টাইম, w ফর হচ্ছে ওয়ার্ক। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের। এখন কোশ্চেন হচ্ছে, কখনো কাজ দেওয়া থাকতে নাও পারে, তখন আমার w টা বসবে না, শুধু m1 t1 ইকুয়াল টু m2 t2 হবে। কখনো m1 থাকবে না, t1 w1 থাকবে। হ্যাঁ, কখনো আবার t2 থাকবে না, সরি t থাকবে না, তাহলে m1 আর w1 থাকবে, মানে যে কোনো দুইটা থাকবে। ঠিক আছে, এখন খেয়াল করো, এরকম ক্ষেত্রে মুখে মুখে হিসাব করা যায়, ক্যালকুলেশন গুলো একদম মুখে মুখে 10 সেকেন্ডে হিসাব করা যাবে। যেমন দেখো এখানে কি দেওয়া আছে, মানুষ m1 এবং t1। আমি আগে মেইন জিনিসটা দেখাচ্ছি। দেখো তাহলে আমার লাগতেছে কি, m1 t1 ইকুয়াল টু m2 t2 লাগতেছে। ঠিক আছে, m2 t2। এখান থেকে আমাকে কি বের করতে বলবে, ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে কতজন লোক, মানে t2 চাইছে আমাকে, সরি m2 চাইছে, m2 ইকুয়াল টু হোয়াট, তাই না? এটা এখন বের করবা কিভাবে, তাহলে m2 ইকুয়াল টু কি হবে, এটা এখানে গুণাকার আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে m1 t1 ডিভাইডেড বাই t2 না, t2 ইকুয়াল টু m2 কিনা। তার মানে দেখো প্রথম অংশের গুণফল ভাগ হচ্ছে দ্বিতীয় অংশের যে কোনো একটা চলক, দ্বিতীয় অংশের যে কোনো একটা চলক। মনে রাখবা, কাজের যদি পরিমাণ দেওয়া না থাকে, কাজ রিলেটেড যদি কিছু ভ্যারিয়েবলস না থাকে, তাহলে প্রথম অংশে দুইটা গুণ করে দ্বিতীয় অংশের একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা তারা ভাগ করলে আনসার বের হয়ে যাবে। তুমি একটু পরেই দেখবা, তাহলে 15 10 150 ভাগ 1, তাহলে 150, ডিরেক্ট 10 সেকেন্ড লাগবে না তোমার আনসার করতে, যদি তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকো বারবার। হ্যাঁ, বুঝে শুনে। ঠিক আছে, আমার ক্যালকুলেটরও লাগবে না এগুলো ক্যালকুলেশন করতে। ওকে, দেখো তো বিষয়টা বুঝছো কিনা একটু কাইন্ডলি বলো আমাকে। ওকে, 150 150 সবাই 150 বলছে, আল ফারাবি 150, মেহরুন নেসা 150। জি বুঝছি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার। আমরা একদমই সময় নষ্ট করব না। এখন আসি নেক্সট, 25 জন লোক একটি কাজ 14 দিনে করলে 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? ওই যে আমি কি ট্রিক্সটা বললাম, 25 জন লোক একটি কাজ 14 দিনে করে, তাহলে তুমি 25 গুণ 14 দাও, ভাগ দ্বিতীয় ক্ষেত্রে কি ইনফরমেশন আছে, 10 10 দ্বারা ভাগ করে দাও, ক্যালকুলেশন করে চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করো, চলে আসবে। দেখো তোমার কত আসতেছে, 25 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, 5 7 35। এই যে আনসার কত, 35। ঠিক আছে, ওকে, আনসার হবে 35। দেখো বুঝছো কিনা ফর্মুলাটা, জাস্ট যদি এটা তোমার এই প্রসেসটা যদি না মাথায় আসে, এটা তো ফর্মুলা থেকে নিয়ে আসছে, কিন্তু এটা হচ্ছে তোমার আপডেটেডটা। তুমি যখন m1 t1 ইকুয়াল টু m2 t2, এখান থেকে আমার কি লাগবে, দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে দিয়ে শেষ করতে কতজন লাগবে, m2 টা বের করতে হবে। এখানে m2 ইকুয়াল টু হোয়াট, তাহলে এখন দেখো তো m2 কিভাবে বের করবা, এখানে t2 টা গুণে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে না, তাহলে m1 t1 ডিভাইডেড বাই এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কি ভাগ হবে, t2 ভাগ হবে, দিস ইজ ইকুয়াল টু m2, তাই না? এখন m1 এর মান কত, m1 হচ্ছে প্রথম ক্ষেত্রে মানুষ 25, t1 কত, প্রথম ক্ষেত্রে সময় 14 দিন লাগছে। ঠিক আছে, ডিভাইডেড বাই t2 কত,
T2 হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে সময় 10 দিন 10, এই যে এখন ক্যালকুলেশন করলে আস্তে আস্তে হচ্ছে 35, এই 35, এই কারণে রাইট অ্যান্সার হচ্ছে 35। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, 15 জন লোক একটি কাজ শেষ করতে 3 ঘন্টায়, শেষ করে কত? 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজ কত সময় শেষ করে? ইজি, একদম ইজি। এই যে 15 গুণ 3 ভাগ হচ্ছে 5, তাহলে 5 3 3 5 15, 3 3 9, আনসার কত হবে? 9 ঘন্টায়। ঠিক আছে, একদম কয়েক সেকেন্ড লাগবে এই ধরনের যে ঐকিক নিয়মের যে ম্যাথ গুলো আছে। ওকে, এরপরে আসি নেক্সট। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, 12 জন শ্রমিক কতদিনে ওই বাড়িটি তৈরি করতে পারবে? তাহলে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কয় দিনে? 20 দিনে। তাহলে 12 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে 30 গুণ 20 ভাগ 12 দিয়ে দাও। তাহলে তুমি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 2 দিয়ে, আচ্ছা 6 দিলে এখানে 2, এখানে 5, ঠিক আছে, 2 দিলে 10, 5 10 50, এই যে রাইট অ্যান্সার হবে 50 দিন। কয়েক সেকেন্ড লাগবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই 50 আনসার করতেছো, ওহ নাইস, ইওর প্রিপারেশন ইজ টু মাচ। ওকে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে অতিরিক্ত লোক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। অনেকে কি করবে, এই 9 গুণ 12 ভাগ 3 দিয়ে দিবে, দিয়ে আনসার বের করবে 3 4 12 4 9 36, কিন্তু 36 আনসার হবে না। ঠিক আছে, আমার অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করছে। তাহলে আগে লোক কতজন ছিল? আগে আমার 9 জন ছিল, তাহলে 9 এর সাথে অতিরিক্ত কয়জন নিয়ে আসি? 3 জন, তাহলে আমার টোটাল হয়েছে কত? 12 জন লোক হয়েছে। তাহলে এখন দেখো 9 গুণ 12 ভাগ 12 দাও, তাহলে 12 12 ক্যান্সেল আউট 9, তাহলে আনসার হবে 9। ওকে, অথবা এটা যদি না বোঝো, ওই যে আবারও বললাম ওই ফর্মুলায় যাইতে হবে তোমাকে, m1 t1 ডিভাইডেড বাই ইকুয়াল টু m2 t2। এখান থেকে আমার কি লাগবে? কত দিনে শেষ হবে? t2 লাগবে। তাহলে এখান থেকে t2 ইকুয়াল টু কি হবে? m1 t1 ডিভাইডেড বাই m2। m1 কত? প্রথম ক্ষেত্রে মানুষ হচ্ছে 9 জন, প্রথম ক্ষেত্রে সময় কত? 12 দিন 12, ডিভাইডেড বাই দ্বিতীয় ক্ষেত্রে m2 লোক কত? টোটাল আমার আগে ছিল 9 আর অতিরিক্ত 3 বাড়াইছি 12, তাহলে 9 3 12, তাহলে 9 গুণ 12 ডিভাইডেড বাই 12, 12 12 ক্যান্সেল আউট, দিস ইকুয়াল টু 9। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, ওকে, 15 জনের কোনো কাজের 1/3 করতে 20 দিন লাগে, কতদিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? এখন কাজের পরিমাণ দেওয়া আছে, 1/3 করে কতদিনে 20 দিনে, তাহলে এখানে আমার ফর্মুলাটা ইউজ করতে হবে কোনটা? m1 t1 ডিভাইডেড বাই w1 ইকুয়াল টু m2 t2 ডিভাইডেড বাই w2। ওকে, এখন বলো কি চাইছে এখানে? কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? তার মানে আমার t2 চাইছে, t2 ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তাহলে আমি t2 কিভাবে বের করব? আচ্ছা, আগে ভ্যালু গুলো বসায় দাও। m1 কত? 15 জন, t1 কতজন, কতদিন? 20 দিন লাগে 20, ডিভাইড বাই w1 কত? কাজের 1/3 মানে হচ্ছে 1 ডিভাইড বাই 3, 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, ইকুয়াল টু m2 কত? 20 জন লোক গুণ t2 কত? t2 আমি বের করব, w2 মানে সম্পূর্ণ কাজ বলছে না, 20 দিনে কত দিনে 20 জন লোক পুরো কাজটি, পুরো কাজ মানে হচ্ছে কাজের এক অংশ, কাজের কি? এক অংশ। তাহলে এখান থেকে আমার t2 ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে আমি t2 ভ্যালুটা কিভাবে বের করবো একটু দেখো তো। তাহলে আমার এখানে 1/3 আছে না, তাহলে এই 15 ইন্টু 20, দেখো 15 ইন্টু 20, 1/3 আছে, এটা ইন্টু ভাগ হয়ে আছে এই পাশে, তাহলে গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 3/1 হয়। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু t2 ইন্টু 20। যারা বোঝো নাই, হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্যই আসলে আমি এইভাবে লিখছি, নাহলে আমি এখান থেকে 20 20 ক্যান্সেল আউট করে দিতাম দুই দিক থেকে, একবারে 3 15 45 লিখে দিতাম t2 ইকুয়াল টু। ঠিক আছে, এখানে অনেকে আছে যারা পারবা, যারা বোঝো, ক্যালকুলেশন অনেক এক্সপার্ট, তারা ওইভাবে করবা, আর যারা বুঝতেছে না তাদের জন্য এইভাবে। ঠিক আছে, এখন 20টা এই পাশে মাল্টিপ্লাই হয়ে আছে, এই পাশে আসলে কি হয়ে যায়? ডিভাইড হয়ে যাবে, তাহলে 15 ইন্টু 20 ইন্টু 3 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এখন এই 20 20 ক্যান্সেল আউট,
তাহলে কত হবে 15 × 3, 3 × 45, এখান থেকে T2 ইকুয়াল টু হচ্ছে 45। আমার রাইট আনসার হবে 45। ওকে, তাসমিয়া আজিম অর্পিতা 45 বলছো, প্রীতি হাফসা 45। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারহানা জাবিন 45, সিদ্দিকা মুনতাহা 45, রাফিয়া সিমান 45, আরিফা সুলতানা তানিয়া 45। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অল অফ ইউ। নেক্সট, 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড় হচ্ছে 25 বছর। তাদের বাবার বয়স কত? ঠিক আছে, 3 ভাইয়ের বয়সের গড় কত? 16 বছর। তাহলে তাদের তাদের বয়সের সমষ্টি কত হবে? 3 ভাইয়ের বয়সের সমষ্টি কত হবে? 3 × 16, 3 16 হচ্ছে 48 বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় হচ্ছে 25। তাহলে টোটাল কতজন তারা আছে? 4 জন না? 3 ভাই এবং 1 বাবা, তাহলে 4 জন, তাদের বয়সের গড় কত? 25, 4 × 25, তাহলে 100 বছর। এখন এটা হচ্ছে বাবা সহ তাদের বয়স, আর এটা হচ্ছে শুধু 3 ভাইয়ের বয়স। তাহলে বাবা থেকে যদি আমি 3 ভাই বাদ দেই, তাহলে আমি বাবার বয়স পাবো কিনা? বাবা সহ 3 ভাই এর বয়স থেকে আমি যদি 3 ভাইয়ের বয়স বাদ দিই, তাহলে বাবার বয়স পাবো। তাহলে 100 থেকে 48 যদি আমি বিয়োগ করি, তাহলে কত আসবে? 52 আসবে। ঠিক আছে, এই কারণে আমার রাইট আনসার হবে 52। অঙ্কটা বুঝতে হবে সবাইকে, হ্যাঁ? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, 15 জন লোকের গড় বয়স হচ্ছে 29 বছর, তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স 55 বছর, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত হবে? একদম, হ্যাঁ, বেসিক থেকে যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করতে পারবা। 15 জন লোকের গড় বয়স হচ্ছে 29 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 গুণ হচ্ছে 29, কত হবে দেখো তো? 15 গুণ হচ্ছে 29 ইজ ইকুয়াল টু 435। ঠিক আছে, এখন বলছে তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স হচ্ছে 55 বছর। গড় বয়স কত? 55। এই দুজনের যে 55, তাহলে 2 × 55 দাও, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 55 × 110। তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে 13 জনের বয়সের সমষ্টি কত বের হবে? 13 জনের বয়সের সমষ্টি বের হবে 435 মাইনাস হচ্ছে 110, 325। এখন তাদের গড় বের করতে হবে, তাহলে গড় কিভাবে বের করবা? তাদের বয়সের সমষ্টি হচ্ছে 325 ভাগ হচ্ছে 13, দিস ইজ ইকুয়াল টু 25, 25 বছর। রাইট আনসার হবে 25 বছর। ওকে, 25। ওকে, ফারহানা জামিন বলছো 25, হাবিবা রহমান 25, নিশি দাস 52। আচ্ছা, এটা আগের আনসার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব সুন্দর পারতেছো। ওফ, নাইস, সবাই চান্স পাবে রে। হ্যাঁ, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। ঠিক আছে, পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় হচ্ছে 34 বছর। বালকের বয়স কত? আরেকটা জিনিস বলি আমি, অনেক সময় কোশ্চেনের ব্রিফিংটা যখন বড় হয়, এক্সপ্লেনেশনটা যখন একটু বিগ হয়, তখন অনেকে কোশ্চেনটা ভালো করে পড়ে না। হ্যাঁ, অলসতা। এই কারণে দেখবা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো মিস হয়ে যায়। এটা করা যাবে না কখনোই। দরকার হলে কোশ্চেনটা 2 বার 3 বার পড়ো। কিন্তু আরেকটা বিষয় আছে, দেখতেছো ভাবতেছো না, এখানে একাধিকবার পড়তে যাওয়ার সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, দুই দিকেই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তোমাকে এখানে ব্যালেন্সিং ফিগারে সবকিছু করতে হবে। ওকে, এখন বলছে এখানে 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35। আচ্ছা, আমার টোটাল লোক কয়জন? তাহলে দেখো তো, 8 আর 1 9, 9 আর 6 15 জন। তাহলে আমার টোটাল লোক হচ্ছে 15 জন। তাহলে 15 জন, তাদের বয়সের গড় কত? 35। 15 গুণ 35 দিলে আমি তাদের বয়সের সমষ্টি পাবো। ঠিক আছে, 15 গুণ 35, 15 গুণ হচ্ছে 35, 525। 525 হচ্ছে তাদের বয়সের সমষ্টি। হ্যাঁ, তাহলে এখন কি, পুরুষদের বয়সের গড় হচ্ছে 40 বছর এবং স্ত্রী লোকদের বয়সের গড় হচ্ছে 34 বছর। তাহলে পুরুষ কতজন আছে? 6 জন, তাদের গড় কত? 40। তাহলে 6 গুণ 40, 24, 240, এটা হচ্ছে পুরুষ। স্ত্রীলোক কতজন আছে? 8 জন আছে। স্ত্রীলোকদের বয়সের গড় কত? 34। তাহলে 8 গুণ হচ্ছে 34, কত হবে দেখো তো? 8 গুণ হচ্ছে 34 ইজ ইকুয়াল টু 272, 272। এখন এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করো, 240 যোগ হচ্ছে 272, 512। তাহলে আমার
6 জন পুরুষ এবং 8 জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি হচ্ছে 512, তাহলে টোটাল হচ্ছে 525। এটা থেকে আমি 512 বাদ দিলেই আমার কি পেয়ে যাব, আমি বালকের বয়স পেয়ে যাব। ঠিক আছে, বালকের বয়স পেয়ে যাব 525 মাইনাস হচ্ছে 512, 13 বছর। আমার কত আসতেছে? 13 বছর। ওকে, বায়ালনা 13, কানিস ফাতেমা 13, সিদ্দিকে মুনতাহা 13, রাফিয়া সিমন 13, ফারহানা জাবিন 13 বছর, হাবিবুর রহমান 13। ওকে, আফিফা জান্নাত 13। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 13। ওকে, নেক্সট। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85, 92 রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? ঠিক আছে, তার গড় রান কত হবে? 87 হবে। এখন দেখো, গড়টা দেওয়া আছে 87, আমি চতুর্থ খেলার রানের পরিমাণটা এক্স ধরে নিলাম। তাহলে আমি 82 প্লাস 85 প্লাস 92 প্লাস এক্স ডিভাইডেড বাই গড় কত? 1 2 3 4, 4 দ্বারা ভাগ করে দিলাম। দিস ইজ ইকুয়াল টু কত? 87। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে। তাহলে 87 ইন্টু 4 মাইনাস হচ্ছে 82, 85, 92, এই সবগুলো মাইনাস করলে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু কত বের হবে দেখো তো? 87 ইন্টু 4, ঠিক আছে, মাইনাস হচ্ছে 82 প্লাস 85 প্লাস 92, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু হবে 348 মাইনাস হচ্ছে 82 প্লাস 85 প্লাস হচ্ছে 92 ইজ ইকুয়াল টু 89, 89। আমার রাইট আনসার 89। ওকে, মোহাম্মদ ইসমাইল 89, রাফিয়া সিমন 89, হাবিবুর রহমান 89। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান 3.2, 282 রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট 40 ওভারে গড় রান কত হবে? এই কোশ্চেনটা মনে হয় আমার সিইউ 23-24 সেশনে আসছিল। হ্যাঁ, দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান কত? 3.2। তাহলে আমার 10 গুণ 3.2 দাও, তাহলে আমার 10 ওভারে টোটাল রান বের হবে। তাহলে কত? 32 রান। আমার রানের টার্গেট কত? 282 রান। 282 রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে 282 থেকে 32 বাদ দাও, তাহলে কতটুকু হয়? 282 মাইনাস হচ্ছে 32 ইকুয়াল টু 250। তাহলে আমার 250 রান করতে হবে কত ওভারে? 40 ওভারে। তাহলে 40 ওভারের গড় রান কত? তাহলে 250 কত ওভার? 40, 250 ভাগ 40 দাও, 250 ভাগ 40 দিস ইকুয়াল টু 6.25 রান। ওকে, 6.25, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর হচ্ছে 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর হচ্ছে 75 হলে ছাত্রদের গড় নম্বর। দেখো এখানে খেয়াল করো, শিক্ষার্থী লেখা আছে, এর মানে হচ্ছে এখানে ছাত্র ছাত্রী দুটোটাই। হ্যাঁ, ছাত্র ছাত্রী দুটোটা একসাথে। তাহলে শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় হচ্ছে 70, তাহলে 100 গুণ হচ্ছে 70 দাও, তাহলে 7 1 2 3 1 2 3 7000। ঠিক আছে, তাহলে আমার মার্কস তাদের হচ্ছে কত? টোটাল মার্কসের সমস্যা হচ্ছে 7000। এখন এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর হচ্ছে 75, তাহলে 60 গুণ 75 দাও, 60 গুণ 75 4500। তাহলে এখান থেকে বিয়োগ করো 7000 মাইনাস হচ্ছে 4500, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 2500। তাহলে আমার 2500 মার্কস কতজন পাইছে? আচ্ছা, 60 জন যদি ছাত্রী হয়, 100 থেকে 60 বাদ দাও, তাহলে আমার 40 জন কি হবে? 40 জন ছাত্র হবে না? 40 জন ছাত্র, তাহলে 2500 ভাগ, তাহলে গড় কত হবে বলো তো? গড় হবে আমার টোটাল নাম্বার হচ্ছে 2500, ছাত্র সংখ্যা হচ্ছে কত? ছাত্র সংখ্যা হচ্ছে 40, 2500 ভাগ 40 is equal to 62.5 is equal to এটা। ওকে, 62.5। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর আনসার করতেছো তোমরা। 62.5 মোহাম্মদ আরাফাতুল ইসলাম, রিপা চাকমা বলছো 62.5। ওকে, তাসলিমা বিন সেলিম 62.5, রাফিয়া তাবাসসুম 62.5, কাজী সোমাইয়া ডি বলছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট।
পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। ঠিক আছে, চতুর্থ পরীক্ষা থেকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর হয় 80। তুমি এখন গড়ে 80 এ প্লাস নিয়ে আসতেছো, অলরেডি 3টা পরীক্ষা দিয়ে ফেলছো, 3টা পরীক্ষা মার্কস পাচ্ছে 70, 85 এবং 75। এখন তুমি বলতেছো আমার গড়ে 80 নিয়ে আসতে হবে, তাহলে আমার চতুর্থ পরীক্ষায় আমার টার্গেট কত থাকতে হবে, আমাকে কত মার্কস পেলে আমি গড়ে 80 বা এ প্লাস পাবো। ঠিক আছে, তাহলে ওই যে আগের সেম সিস্টেম। এখন এগুলো করার কি কি প্রসেস, 1 2 3 আরেকটা কি 4, তাহলে এই 4 দিয়ে তুমি টোটাল কত করতে হবে, 80 কে গুণ করবা, 4 32, 320, 320 থেকে এই তিনটার যোগফল বিয়োগ করবা, তাহলে পেয়ে যাবা 70 যোগ হচ্ছে 85 যোগ হচ্ছে 75, 230, 320 থেকে 230 বাদ দাও, তাহলে 90। তাহলে আমি যদি 90 মার্কস পাই চতুর্থ পরীক্ষায়, তাহলে আমি কি করব, টোটাল গড় আমার 80 হবে। ওকে, এই হচ্ছে আমার বিষয়। নেক্সট, 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এরকম একটা কোশ্চেন তোমার হচ্ছে 23-24 সেশনে আসছিল না? 197 সাথে কত যোগ করলে, না এরকম না, লসাগু গসাগু থেকে আর কি নিঃশেষে বিভাজ্যর একটা ম্যাথ আসছিল। 197 সাথে দেখো কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, নিঃশেষে যদি বিভাজ্য কখন হয়, যখন আমরা লসাগু কোনো একটা সংখ্যার লসাগু বের করি, সেটাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এরা নিঃশেষে বিভাজ্য হয়, মানে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, তাহলে আমি 9, 15 এবং 25 কি বের করব, লসাগু বের করব। লসাগু বের করব, তাহলে কত হবে দেখো তো। প্রথমে যদি তুমি কত দিয়ে দিবা, 5 দিয়ে যদি দাও, 9, 3, 5, এরপরে 3 দিয়ে যদি দাও, 3 তিরিকে 9, 1, 5, তাহলে 3 5 15, 3 15 45, 45 গুণ হচ্ছে 5, আসতেছে 225। তাহলে আমার লসাগু হচ্ছে 225। এখন কি বলছে, 197 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 25 থেকে 197 বিয়োগ করো, কত আসে? 225 মাইনাস হচ্ছে 197, 28। তার মানে আমি যদি 197 এর সাথে 28 যোগ করি, তাহলে আমার আসবে 295, যেটা 225, যেটা আমার কি হবে, 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি বেসিকটা বুঝছো। এমন কেউ কি আসো যে এটা বোঝো নাই, একটু বলো আমাকে, কারণ লসাগু গসাগুর এই বেসিকটা অবশ্যই অবশ্যই তোমাকে বুঝতে হবে। আজকে না বুঝতে বুঝতে সামনের দিন কিন্তু তোমাকে বুঝতেই অবশ্যই হবে, কারণ তুমি সামনের দিন চাকরি পরীক্ষায় বসবা। তুমি হয় ভার্সিটিতে চান্স পাও না পাও, তোমাকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই বসতে হবে, যদি তোমার টার্গেট কি থাকে, কোন একটা ভালো জব পাওয়া। সেক্ষেত্রে সি ইউনিটের জন্য তো এটা গুরুত্বপূর্ণ অবশ্যই, সাথে অন্যগুলোর জন্য। ওকে, নেক্সট, একটি বাক্সে 260টি কলম আছে। ঠিক আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? খেয়াল করো, 260টা কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আচ্ছা, 3, 4 এবং 6 এর লসাগু বের করো। 2 নিলে 3, 2, 3, আবার 3 নিলে 1, 2, 1, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে আমার লসাগু কত আসতেছে, 12। ঠিক আছে, তার মানে যদি আমার 12টা থাকে, তাহলে আমি কি করতে পারবো, 3, 4 এবং 6 জনের মধ্যে সমান ভাগ ভাগ করে দিতে। কিরকম, যদি 3 জনের মধ্যে ভাগ করি, তাহলে আমি সবাই 4টা করে পাবে, যদি 4 জনের মধ্যে ভাগ করে দিই সবাই 3টা করে পাবে, যদি 6 জনের মধ্যে ভাগ করে দিই সবাই 2টা করে পাবে। তার মানে আমি সমান ভাগে ভাগ করে দিতে পারবো, কোনোটা অবশিষ্ট থাকবে না। এখন কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে 260টা কলম আছে, হ্যাঁ, এখানে আরো কতটা কলম যোগ করলে আমার সবগুলো ভাগ করে দেওয়া যাবে? তার মানে এমন একটা সংখ্যা হইতে হবে যেটা 12 এর গুণিতক। তখন এটা কিভাবে বের করবা, 260 কে 12 দ্বারা ভাগ করো, 12 দ্বারা 260 কে ভাগ করো, দেখো কত আসে। তাহলে আমার 21 বার যাবে, তাহলে এখানে 21 গুণ হচ্ছে 12, 252, তাহলে অবশিষ্ট কত থাকতেছে, এখানে 8 অবশিষ্ট থাকতেছে। ঠিক আছে, তাহলে আমি টোটাল 8 যদি অবশিষ্ট থাকে, তাহলে আমাকে আরো একটা 12 বানাইতে হবে। তাহলে এই 12 থেকে 8 বাদ দাও, অথবা এত কিছু যদি না মনে আসে, ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, এটা থেকে লসাগু থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে, যেটা হবে সেটা হবে আনসার। 12 - 8 = 4, এই রাইট আনসার হবে 4।
ঠিক আছে। অথবা যদি তুমি বেসিকটা বোঝো তাহলে তো আরো সুন্দর, কারণ তোমাকে 12 এর গুণিতক মানে কি, আরো একটা 12 লাগবে। তো আর একটা 12 যদি বানাইতে চাই আমি, তাহলে আমার 8টা থেকে 12টা বানাইতে গেলে আরো 4টা লাগবে। তাই এই কারণে আমার রাইট আনসার হবে 4টি। ঠিক আছে। রাফিনা জান্নাত 12 বলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কি রে, 12 হবে না, 4 হবে আর কি। চার যোগ কত? হ্যাঁ, যারা যারা 4 করছে সবার আনসার ঠিক আছে। ওকে, কাউসার পারভিন 4টি, আল ফারাবি 4 বলছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, একটি প্যাকেটে 520টি মার্বেল আছে। কয়টি মার্বেল? 520টি। এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সেম সিস্টেম, 3, 4, 6 লসাগু করো। 3, 4, 6 লসাগু তো 12ই হয়, তখন মনে হয় করলাম, মাত্রই করলাম না এখানে। 3, 4, 6 লসাগু কত? 12। তাহলে লসাগু যদি 12 হয়, তাহলে আমার 520 কে 12 দ্বারা ভাগ করতে হবে। 520 কে 12 দ্বারা ভাগ করো, 43 বার যাবে। 43 গুণ 12 দাও, 516। থাকতেছে কয়টি? 60টি। এখন কথা হচ্ছে আমার বানাইতে হবে কতটি? 12টি। তাহলে আমার টোটাল আরো লাগবে 8টি। তার মানে আমার দেখো 12 থেকে 4 বাদ দাও, তাহলে আর লাগতেছে কত? 8টি। তাহলে আমার আনসার হবে 8টি। ওকে। রুবায়া তানমিন হেনা বলছো 8, ফাহমিদা 8 বলছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। রিপা চাকমা 8টি যোগ করতে হবে, ওকে। রাফিনা জান্নাত 8, মেহরুন নেসা 8, কাজী সুমাইয়া 8, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে? বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। লঘিষ্ঠ মানে কি? লসাগু। ওই যে এখান থেকে একটা লসাগু করার সিগন্যাল দিয়ে দিচ্ছে তোমাকে। তাহলে 12, 18 এবং 24-এর কি করো? লসাগু করে ফেলো। তাহলে লসাগু যদি করো 2 দিলে 6, 9, 12, ঠিক আছে। এরপর আবার যদি 2 দিয়ে দাও, 3, 9, 6। এরপরে 3 দিয়ে দিলে, 3 দিয়ে ভাগ করলে 1, 3, 2, 2 × 4, 3, 4, 12, 3, 12, 36, 36 × 72। তাহলে আমার লসাগু আসতেছে কত? 72। এখন বলতেছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমাকে বলো কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 72 হয়, এটা কিভাবে বের করবো? এই যে 3, 4 এর ম্যাথে দেওয়া আছে, এরকম দেওয়া থাকে, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে কি হবে? ইকুয়াল টু 72 হবে। কিভাবে বের করবা? সরি, যোগ। তাহলে এখানে এই যে 2 যোগ হয়ে আসে পাশে বিয়োগ হয়ে যাবে, তার মানে কত হবে? 70 হবে। 70 এর সাথে আমার 2 যোগ করলে 72 হবে। ঠিক আছে, রাইট আনসার কি হবে? 70। নাসিমা নাসরিন 70 বলছো, ওকে। আল ফারাবি 70, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? তাহলে কি দেখো, 3 যোগ করলে কি হবে? যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। তাহলে 24, 36 এবং 48 কি বের করবা? 24, 36 এবং 48 এর লসাগু বের করো। 2 দিলে 12, 18, 24, 2 দিলে 6, 9, 12, 2 দিলে 3, 9, 6, 3 নিলে কি হবে? 1, 3, 2, আর যাবে না, না? এখন 2 × 4, 4 × 8, 3 × 24, 24 × 48, 48 × 3। তাহলে 48 গুণ 3 করলে আসে হচ্ছে 48 × 3 is equal to 144, 144। এখন ওই যে বললাম কোন সংখ্যার সাথে 3 যোগ করলে 144 হবে। তাহলে কোন সংখ্যা? 144 থেকে 3 বাদ দাও, কত আসবে? 141। এই কারণে হবে রাইট আনসার 141। ঠিক আছে, পোলাপাইন বলো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইমুল ইসলাম আসিফ বলছো 141, ফাইনাল 141, রাশিয়া সিউন 141, আদিতি চৌধুরী 141, সিদ্দিকে মুন্তাহা 141। ওকে,
এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টা এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরো 2 ঘন্টা গাড়ি চালালেন, তার গাড়িটির গতিবেগ কত? ঠিক আছে, দেখো এই গড় গতিবেগের ম্যাথগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা যায়। কি বলছে, এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার বেগে 2 ঘন্টায় গেছে, তাহলে বেগ কত? 40 কিলোমিটার, কতক্ষণ গেছে? 2 ঘন্টা, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? আমরা জানি কি, দূরত্ব সমান হচ্ছে বেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখান থেকে তুমি যদি দূরত্ব বের করতে চাও, সময়টা ডিভাইড আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি হবে? বেগ গুণ সময়। ঠিক আছে, বেগ গুণ সময়। এখন এখানে বেগ দেওয়া আছে 40, সময় কত? 2, তার মানে কত হবে? 80 কিলোমিটার। আমার প্রথম ক্ষেত্রে কতটুকু যাবে? 80 কিলোমিটার যাবে। ঠিক আছে, এবং ঘন্টায় 60 কিলোমিটার বেগে আরো 2 ঘন্টা গেছে, তাহলে এখানে বেগ কত? 60, কত ঘন্টা গেছে? 2 ঘন্টা, 120 কিলোমিটার। টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? 200 কিলোমিটার। 200 কিলোমিটার। এখন 200 কিলোমিটার গেছে, আমি এখন কি বের করব? গাড়ির গড় গতিবেগ বের করব। গড় গতিবেগ হচ্ছে দূরত্ব, টোটাল দূরত্ব কত? 200 কিলোমিটার। টোটাল সময় কত? 2 যোগ 2, 4 ঘন্টা গেছে না? 4, 200 ভাগ 4 কত হবে বলো দেখি? 50। রাইট অ্যান্সার কি হবে? 50 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, প্রতি ঘন্টায় 50 কিলোমিটার যাবে। ওকে, শাহরের আলম 50 বলছো, ফারহানা জামিন 50 বলছো, সামিয়া আওয়াল 50। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শীত লাগে গেছে রে। এখন দেখো নেক্সট, জাভিয়ান 60 কিলোমিটার/ঘন্টা বেগে 5 ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায়। রংপুর থেকে ঢাকায় আসতে কে? জাভিয়ান। সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করে? বেগ দেওয়া আছে 60 কিলোমিটার/ঘন্টা বেগে, 5 ঘন্টায় গেছে, তাহলে মাত্রই শিখাইলাম দূরত্ব নির্ণয় সূত্র কি? বেগ গুণ সময়, 60 গুণ 5, 300 কিলোমিটার। একদম ইজি ছিল এটা। নেক্সট দেখো, এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ নির্ণয় সিস্টেম হচ্ছে কি? গড় দূরত্ব, টোটাল দূরত্ব ভাগ টোটাল সময়। তাহলে টোটাল কতটুকু অতিক্রম করছে দেখো তো। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে সে 2 ঘন্টা গেছে। 30 মাইল বেগে কয় ঘন্টা গেছে? 2 ঘন্টা গেছে, তাহলে 30 গুণ 2 ইকুয়াল টু কত? 60 মাইল গেছে। 60 মাইল গেছে 2 ঘন্টায়। তারপরে কি বলছে? পরবর্তী 3 ঘন্টায় সে 60 মাইল পথ অতিক্রম করছে। এখানে অনেকে ভুলটা করবে, যে অনেকে মনে করবে 60 মাইল বেগে মনে হয় 3 ঘন্টা গেছে, তাহলে 318 180 মাইল গেছে। অনেকে এটাই করবে, কিন্তু এটা হবে না। সে টোটাল 60 মাইল যাইতে 3 ঘন্টা সময় লাগাইছে। ম্যাথটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ম্যাথ, এটা কিন্তু খেয়াল রাখবা। 3 ঘন্টায় 60 মাইল গেছে, তাহলে টোটাল 60। তাহলে 60 120 মাইল গেছে। আমার টোটাল সময় কতটুকু লাগছে? সময় প্রথমে 2 ঘন্টা, পরে 3 ঘন্টা, 3 2 5 ঘন্টা। তাহলে আমার এখন গড় গতিবেগ কতটুকু হবে? গড় আমার টোটাল দূরত্ব 120, সময় হচ্ছে 5 ঘন্টা। 120 ভাগ 5 ইজ ইকুয়াল টু 24 মাইল। রাইট আনসার 24। ওকে, 24 হবে। হ্যাঁ, ওকে। নেক্সট, এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট 5 ঘন্টায় মোট 240 কিলোমিটার অতিক্রম করে। সে 60 কিলোমিটার/ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? এই কোশ্চেনটা দেখো কি করছে। গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করছে, করে আবার ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট 5 ঘন্টায় মোট 240 কিলোমিটার পথ অতিক্রম করছে। সে 60 কিলোমিটার/আওয়ার বেগে কত কিলোমিটার গিয়েছিল? কোশ্চেনটা দেখো একটু মনে হচ্ছে জটিল, বাট একদম ইজি। একদমই ইজি। আমি ধরে নিলাম সে 60 কিলোমিটার/ঘন্টা বেগে এক্স কিলোমিটার গিয়েছিল। এই বেগে সে এক্স কিলোমিটার গেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো একটা জিনিস দেখো, টোটাল দূরত্ব দেওয়া আছে এবং টোটাল সময় দেওয়া আছে। তুমি দুই ভাবে এটা ইকুয়েশন ফর্ম করে করতে পারবা। একটা হচ্ছে সময়ের ইকুয়েশন, আর একটা হচ্ছে দূরত্বের ইকুয়েশন, কারণ টোটাল সময় এবং টোটাল দূরত্ব দেওয়া আছে। তো আমি কি করব? সময়ের ইকুয়েশনটা নিয়েই করব। তাহলে দেখো, আমি সময় সমান কি জানি?
একটু দেখো তো কি বললাম কিছুক্ষণ আগে, বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময় না? বেগ ইকুয়াল টু কি? দূরত্ব ভাগ হচ্ছে সময়। তাহলে এখান থেকে যদি আমি সময় বের করতে চাই, তাহলে সময় ইকুয়াল টু কি হবে? দূরত্ব ভাগ বেগ। দূরত্ব ভাগ হচ্ছে বেগ। আমি যদি ট্রান্সফার করি, সময়টা এই পাশে যাবে এবং এটা এই পাশে আসবে, তাহলে কি হবে? দূরত্ব ভাগ বেগ। তাহলে আমার খেয়াল করো, টি আমার এই যে আমার 6 কিলোমিটার বেগে যতক্ষণ গেছে প্লাস টি হচ্ছে আমার 40 কিলোমিটার বেগে যতক্ষণ গেছে, এই টোটাল সময় কি 5 ঘন্টা না? টোটাল সময় তো 5 ঘন্টা। এখন এই 60 কিলোমিটার বেগে সময়ের সূত্র কি? দূরত্ব ভাগ বেগ। দূরত্ব কত? 60 কিলোমিটার বেগে কত কিলোমিটার গেছিল? এক্স কিলোমিটার গেছিল না? তাহলে এক্স ডিভাইডেড বাই, হ্যাঁ, বেগ কত? বেগ হচ্ছে 60 প্লাস আমার দেখো টোটাল পথ কতটুকু? 240 না? তাহলে সে অলরেডি এক্স কিলোমিটার চলে গেছে, তাহলে বাকিটা কত থাকবে? 240 মাইনাস এক্স ডিভাইডেড বাই বেগ কত? বেগ হচ্ছে আমার 40, টোটাল সময় কত? 5। এই যে এই ইকুয়েশন তৈরি করলাম, ইকুয়েশন থেকে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করলে আমার চলে আসবে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি, দেখো কিভাবে বের করবা। তুমি আগে শুরুতে লসাগু নিতে হবে। 60 এবং 40 এর লসাগু যদি করি আমি 120 লিখতে পারবো। 60 দ্বারা 120 ভাগ করলে 2, 2x প্লাস 40 দ্বারা 120 কে ভাগ করলে 3, 3 দ্বারা 240 কে গুণ করো, 3 গুণ হচ্ছে 240, 720, 720 মাইনাস হচ্ছে 3x ইকুয়াল টু হচ্ছে কত আসতেছে? 5। ওকে, তাহলে এখান থেকে 2x থেকে মাইনাস 3x বাদ দাও, তাহলে মাইনাস x ইকুয়াল টু 120 গুণ 5, 600 বিয়োগ হচ্ছে 720, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 120। উভয় দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এক্স ইকুয়াল টু বের হচ্ছে 120 কিলোমিটার। তাহলে সে আমি এক্স ধরে নিছিলাম না, এটাই তো এক্স ধরছিলাম। তাহলে এখান থেকে আমার এক্স এর মান বের হয়ে গেছে 120। তাহলে 60 কিলোমিটার পার বেগে সে 120 কিলোমিটার গিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট আনসার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এই ম্যাথটা বুঝছো কিনা বলো। 22 তোমাদের একটু সমস্যা হচ্ছে তাই না? আমি আবার রিপিট করতেছি, দেখো একদম ইজি, এটা একদম ইজি। দেখো একটু যদি চিত্র আঁকাও, একজন মানুষ, ঠিক আছে, এখানে যাত্রা শুরু করছে, ধরলাম সে এখান থেকে এতটুকু এতটুকু হচ্ছে এক্স কিলোমিটার, সে এতটুকু গেছে হচ্ছে 60 কিলোমিটার বেগে, 7 কিলোমিটার পার ঘন্টা বেগে এতটুকু গেছে। এবং বাকি যে পথ আছে, বাকি এখান থেকে যে এতটুকু আছে, এখানে সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। ঠিক আছে, এখন টোটাল দূরত্ব এখান থেকে এখানে টোটাল দূরত্ব হচ্ছে কত? 240 কিলোমিটার। টোটাল দূরত্ব কত? 240 কিলোমিটার। এখন আমাকে বলো, এতটুকু যদি এক্স হয়, টোটাল যদি 240 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এতটুকু হবে 240 মাইনাস এক্স, 240 মাইনাস এক্স। ঠিক আছে, এই এতটুকু ইনফরমেশন থেকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে এখানে যাইতে আমার টোটাল সময় লাগছে টি হচ্ছে 5 আওয়ার। টোটাল সময় কতটুকু? 5 ঘন্টা। ঠিক আছে, এখন দেখো আমি যদি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে আমার সময় লাগে, ধরো এটা কি 60 কিলোমিটার বেগে যে সময়টা লাগে সেটা, এবং এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে সেই সময়ের সমষ্টি 5 কিনা, 5 ঘন্টা কিনা, টোটাল সময়ের সমষ্টি কত? 5 ঘন্টা। এখন দেখো এ থেকে সি পয়েন্টে যাইতে আমার টোটাল সময় কতটুকু লাগছে। আমি টাইম এ থেকে এসি, এ থেকে সি তে যাইতে আমার সময়টা আমি ধরলাম আর টি এসি লিখলাম আমি বোঝার সুবিধার্থে, টি এসি। সময়ের সূত্র কি বলতো? সময়ের সূত্র হচ্ছে কি? এই যে দেখো, বেগ ইকুয়াল টু যদি কি হয়? দূরত্ব ভাগ সময় হয়,
দূরত্ব ভাগ কি সময়। এখানে এখন তুমি সময়টাকে গুণ করে দাও, তাহলে বেগ গুণ সময় ইকুয়াল টু কি দূরত্ব না, ইকুয়াল টু হচ্ছে দূরত্ব। এখন আমার লাগতেছে কি সময়, তাহলে বেগ এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সময় ইকুয়াল টু কি আসতেছে, দূরত্ব ভাগ হচ্ছে বেগ। দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে আমি সময় পাবো, ঠিক আছে, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাবো। তাহলে আমার এ থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, আমি বেগ দ্বারা ভাগ করবো, বেগ কত 60 কিলোমিটার পার আওয়ার গেছি, তাহলে এটা হচ্ছে 60, ঠিক আছে। তাহলে এত ঘন্টা সময় লাগবে আমার এ থেকে সি পয়েন্টে যাইতে। এখন দেখো টি সিবি, এই সি থেকে বি পর্যন্ত গেছি আমি 40 কিলোমিটার বেগে, 40 কিলোমিটার বেগে, ঠিক আছে। এবং আমার এতটুকু দূরত্ব কত, টোটাল যদি 240 হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে 240 থেকে এক্স বাদ দিলে আমি কত পাবো, এই যে সিবি পাবো। তাহলে 240 মাইনাস এক্স, এটা আমার দূরত্ব, ভাগ বেগ, বেগ কত, এই পথটুকু গেছি আমি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে আমার এ থেকে সিতে যাইতে লাগছে হচ্ছে এক্স বাই 60 ঘন্টা, সি থেকে বি তে যাইতে লাগছে আমার 240 মাইনাস এক্স বাই 40 ঘন্টা। এখন এই টোটাল সময়ের যোগফল দেওয়া আছে হচ্ছে 5 ঘন্টা, টোটাল সময়ের যোগফল কত দেওয়া আছে, 5 ঘন্টা। তাহলে আমি এটা লিখতে পারি যে টি সি প্লাস টি সিবি ইকুয়াল টু হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে। এখন আমি টিএসসি আর টিসিবি এর ভ্যালু গুলো বসায় দিব, ঠিক আছে। ভ্যালু গুলো যদি বসায় দেই, এখানে যদি আমি আরেকটা পেজ লিখি, তাহলে কি এখানে এক্স বাই 60 প্লাস ছিল হচ্ছে 240 মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই 40, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ছিল, ঠিক আছে। এখন এখানে ক্যালকুলেশন করো, 60 এবং 40 এর লসাগু হচ্ছে 120, 60 দ্বারা 120 কে ভাগ করো, তাহলে 2, 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 40 দ্বারা 120 কে ভাগ করো 3, 3 দ্বারা 240 কে গুণ করো 720 মাইনাস 3 দ্বারা x কে গুণ করলে 3x, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখন এটা ভাগ হয়ে আসে, এসে গেলে গুণ হয়ে যাবে, 2x থেকে 3x বাদ দিলে মাইনাস x হয়, মাইনাস এক্স প্লাস 720 ইকুয়াল টু 5 গুণ হচ্ছে 120, ঠিক আছে। এখন মাইনাস এক্স ইকুয়াল টু 5 গুণ 120 করলে কত হয়, 500 5 600 হয়, 600, এই পাশে প্লাস 720, এই পাশে গেলে মাইনাস 720 হবে। তাহলে এখানে কি থাকতেছে আলটিমেটলি মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 120, উভয় দিক থেকে মাইনাস 1 দ্বারা গুণ করলে এক্স ইকুয়াল টু আসে হচ্ছে 120। এখন বুঝছো কিনা বলো আমাকে, এখন বুঝছো কিনা বলো। জি ভাইয়া বুঝছি, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট। একটি বালক দেখো 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 60 কিলোমিটার এবং পরবর্তী 20 কিলোমিটার ঘন্টা বেগে 20 কিলোমিটার সাইকেল চালানো, ঠিক আছে। সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ বের করুন। তাহলে একটি বালক কি করছে, একটি বালক 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 10 কিলোমিটার গেছে, 15 কিলোমিটার পার ঘন্টা বেগে কত কিলোমিটার গেছে, 10 কিলোমিটার, এবং পরবর্তী 20 কিলোমিটার ঘন্টা বেগে 20 কিলোমিটার সাইকেল চালিয়ে গেল, হ্যাঁ। সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ কত, আচ্ছা গড় গতিবেগ বের করতে চাইলে আমাকে আগে মোট দূরত্ব এবং মোট সময়টা বের করতে হবে। তাহলে সে খেয়াল করো 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 10 কিলোমিটার গেছে না, 10 কিলোমিটার, এবং পরবর্তী 20 কিলোমিটার ঘন্টা বেগে 20 কিলোমিটার সাইকেল চালালো, সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ। আচ্ছা সময়টা বের করে নিতে হবে আগে। প্রথমে 15 কিলোমিটার বেগ ঘন্টা বেগে 10 কিলোমিটার গেছে, তাহলে প্রথম ক্ষেত্রে সময় কতটুকু লাগছে, সময়ের ফর্মুলা কি বললাম, সময় ইকুয়াল টু কি হবে, সময় ইকুয়াল টু হবে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ভাগ হচ্ছে বেগ। তাহলে দূরত্ব কতটুকু, দূরত্ব সে 10 কিলোমিটার গেছে, বেগ কতটুকু 15, তাহলে 10 ভাগ 15, ঠিক আছে। আচ্ছা আমি এটা যদি ক্যান্সেল আউট করি, 5 দিলে 2, 5 দিলে 3, 2/3 দিলাম, ঠিক আছে, 2/3 প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলছে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার গেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কতটুকু লাগছে, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে হচ্ছে দূরত্ব কতটুকু গেছে 20 কিলোমিটার, বেগ কতটুকু 20, তার মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে 1 ঘন্টা, এবং প্রথম ক্ষেত্রে 2/3, তাহলে 1 প্লাস 2/3, টোটাল সময় কত, টোটাল সময় টি ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2/3, তাহলে 3 লসাগু 3 প্লাস 2, 5/3, আমার এটা টোটাল সময়।
এখন টোটাল দূরত্ব কতটুকু বলো? টোটাল দূরত্ব হচ্ছে আমার এখানে 10 কিলোমিটার এবং এখানে পরবর্তীতে 20 কিলোমিটার, 30 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমার 30 কিলোমিটার এবং টোটাল সময় কতটুকু লাগছে আমার 5/3। তাহলে 5/3 দ্বারা ভাগ করে দাও, তাহলে বের হয়ে যাবে। তাহলে কত হবে? 30 × 3 ভাগ হচ্ছে 5, 6 3 6 18, 18 কিলোমিটার। 5 দিয়ে 30 কাটলে 6 আর 3 6 18, 18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, রাইট আনসার হবে 18। 18। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট। এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলে ফিরে আসলো, যাতায়াতে তার গতির গড় কত? এরকম ক্ষেত্রে যাতায়াত যেতে এবং আসতে যদি থাকে, এরকম ক্ষেত্রে যদি গড় গতিবেগ বের করতে বলে, একটা শর্টকাট ফর্মুলা আছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। ঠিক আছে, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে এখানে আমি x 2 ইন্টু x হচ্ছে 5 ইন্টু y হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3। তাহলে আমার কত হচ্ছে? 5 10। আচ্ছা, 2 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 8 যদি দেয়, 2 দিয়ে কাটলে 4, 3 5 15 ভাগ 4, 15 ভাগ 4, রাইট আনসার হবে এটা। ঠিক আছে, যেতে আসতে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে এই সিস্টেম হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ফিরে আসলে ঘন্টায় তার গড় গতিবেগ কত মাইল? সেম সিস্টেম, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে আমার 2 ইন্টু x কত? 40, y কত? y হচ্ছে 6। ঠিক আছে, ডিভাইডেড বাই 60 প্লাস হচ্ছে 40। তাহলে আমার আসতেছে 40 যেমন 80 গুণ 60 ডিভাইডেড বাই 60 আর 40 যোগ করলে কত? 100, 0 0 0 0, তো এটা 48। তাহলে আমার রাইট আনসার হচ্ছে 48। রাইট আনসার আসতেছে হচ্ছে 48। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট। একটি গাড়ির ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলার পর ঘন্টায় 60 মাইল বেগে 40 মিনিট চলে, সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগ গড় কত? কি বলছে? ঘন্টায় 45 মাইল বেগে 20 মিনিট চলছে। একটু খেয়াল করতে হবে, মিনিটে দিয়ে রাখছে 20 মিনিট। তাহলে 20 কে তুমি আগে এটাকে কি করবা? ঘন্টা বানাও। তাহলে 20 ভাগ 60 দাও, তাহলে 0 0, 2 দিয়ে কাটলে 3 নাকি? তাহলে 1/3 ঘন্টা। ঠিক আছে, চলার পর ঘন্টায় 60 মাইল বেগে 40 মিনিট চলে। আচ্ছা, তাহলে আমার দূরত্ব বের করো। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স d1 বের করো। 45 মাইল বেগে চলছে না, তাহলে 45 হচ্ছে বেগ গুণ সময় কতটুকু? 1/3, তাহলে 15 মাইল। প্রথম ক্ষেত্রে সে 15 মাইল গেছে। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব বের করো। d2 কত? 60 মাইল বেগে 40 মিনিট গেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেগ হচ্ছে 60, টাইম কত? 40 মিনিট। তাহলে 40 কে 60 দ্বারা ভাগ করো, তাহলে 0 0, 2 দিয়ে কাটলে 2, এখানে 3, 2/3, তাহলে 2/3 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T1। তাহলে T2 হচ্ছে কত আমার? 2/3 আসতেছে না? 2/3। তাহলে 3 দিয়ে কাটলে 3 20 60, 20 দুগুণ 40, 40 মাইল। তাহলে এখন খেয়াল করো আমার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স d ইকুয়াল টু d1 প্লাস d2। আমি বোঝার সুবিধার্থে এগুলো ভ্যারিয়েবলস ইউজ করতেছি। ঠিক আছে, 15 যোগ হচ্ছে 40 ইকুয়াল টু 40 55 মাইল। তাহলে আমার টোটাল দূরত্ব হচ্ছে 55 মাইল। টোটাল সময় কতটুকু? টোটাল সময় t ইকুয়াল হচ্ছে t1 প্লাস t2। দিস ইকুয়াল টু কত? 1/3 প্লাস 2/3, দিস ইকুয়াল টু 1, 1 ঘন্টা। তাহলে আমার গতিবেগ ইকুয়াল টু কি হবে? গতিবেগ ইকুয়াল টু হচ্ছে টোটাল দূরত্ব ভাগ সময়। টোটাল দূরত্ব 55 মাইল, সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে দিস ইকুয়াল টু 55 কিলোমিটার পার, সরি 55 মাইল পার ঘন্টা। দিস ইকুয়াল টু 55 হবে। ওকে,
নাইমুল ইসলাম আসিফ 55 বলছো, থ্যাংক ইউ ভেরি মাচ। 55, ওকে। নেক্সট, বার্ষিক শতকরা মুনাফার হার। এখন মুনাফার ম্যাথে চলে আসছে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফার হার হচ্ছে 12 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? দেখো এখানে শুরুতে বলে রাখি, মুনাফা দুই ধরনের, একটা হচ্ছে সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট, আর একটা হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু হচ্ছে কি পি এন আর। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। আর চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু কি হবে এ মাইনাস হচ্ছে পি, ইকুয়াল টু কি হবে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এটাকে অনেকে আবার এইভাবে লিখে, পি যদি কমন নাও 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এখন ইন্না লিল্লাহ, হ্যাঁ দেখো এখন ফর্মুলা কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আই ইকুয়াল টু পি এন আর বের করো। পি হচ্ছে 2000 টাকা, পি 2000, এন কত 5 বছর, আর কত 12 টাকা, তাহলে 12 ভাগ 10 0.12, 12 ভাগ 100 আর কি। তাহলে 2000 গুণ হচ্ছে 5 গুণ 0.12, দিস ইকুয়াল টু 1200। রাইট আনসার কত আসবে? 1200 আসবে। ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট, এক ব্যক্তি 80,000 টাকা বার্ষিক 12% হার সুদে বিনিয়োগ করলে 2 বছরে কত টাকা মুনাফা পাবে? তাহলে 80,000, 80,000 এন কত বছর? এন হচ্ছে 2 বছর, বার্ষিক কত পার্সেন্ট? 12%, 0.12। ক্যালকুলেশন করো, 10 সেকেন্ড লাগবে। 80,000 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 0.12, এই যে এটা আসবে 19,200। ঠিক আছে, 19,200। নেক্সট, রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো, এক বছর কত টাকা সুদ পাবে? দুইটা সুদ বের করে যোগ করতে হবে। 20% সুদে 800 টাকা রাখছে, হাই হাই কি লোভ রে। সুদ এগুলো তোমরা এগুলো করবে না, ঠিক আছে, এগুলো ঠিক না, এগুলো ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, শিখার কাজ শিখতেছো আর কি। তাহলে 800 টাকা সে এক বছরে, না এক বছর, তাহলে 1 আর হচ্ছে 20% মানে 0.2, 800 গুণ হচ্ছে 0.2, 160 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কত? 600 টাকা রাখছে 15% সুদে এক বছরের জন্য, পুরো মানে 0.15, ইকুয়াল টু 90। তাহলে আমার কতটুকু আসতেছে? 90 আর 160 যোগ করো, 160 যোগ হচ্ছে 90, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 249। 249 খ নাম্বার আনসার হবে। ঠিক আছে, 250। ওকে, নেক্সট, 10% হার সুদে 500 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে? 10% হার সুদে 500 টাকার 3 বছরের সুদে আসলে কত টাকা হবে? তাহলে তুমি আগে সুদটা বের করো না, সমস্যা কি? 500 টাকা 3 বছর, হার হচ্ছে 0.1 বসাও, তাহলে এখানে কত আসবে? 500 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 0.1, 150। 150 যোগ আগে আসল কত ছিল? 500 টাকা ছিল, তাহলে 650 টাকা। অ্যান্সার খ, একদম ইজি। 5% হার সুদে 600 টাকা, 5 বছরের সুদে আসলে কত হবে? সেম। কিছু টাকা 8% লাভে 3 বছরে লাভ আসলে 1860 টাকা হয়, কত বছর পর তার লাভ আসলে 2040 টাকা হবে? তাহলে এখান থেকে তোমাকে দেখো একটা একটু পেঁচা আছে এটাতে, কিছু টাকা 8% লাভে 3 বছরে লাভ আসলে কত হয়েছে? 1860 টাকা হয়েছে। ঠিক আছে, লাভ এবং আসল থেকে কত হয়েছে? 1860 হয়েছে। এখান থেকে কত বছর তার লাভ আসলে 2040 টাকা হবে? তাহলে প্রথম অংশ আগে সলভ করতে হবে। খেয়াল করো, আমি ধরে নিলাম এক্স টাকা রাখছিলাম, পি ইকুয়াল টু এক্স, মানে আসল, আসল পি ইকুয়াল টু হচ্ছে এক্স টাকা ধরলাম।
তাহলে এখন দেখো এখানে লাভ আসল দেওয়া আছে, মানে মুনাফা আসল। তাহলে আমার মুনাফাটা এক্স্যাক্টলি কত হবে? মুনাফা আসল থেকে 1860 থেকে যদি আমি এক্স টাকা বাদ দিই তাহলে আমি মুনাফা পাবো কিনা? মুনাফা পাবো। এখন আমরা কি জানি? আই ইকুয়াল টু পি এন আর। আই ইকুয়াল টু কি? পি এন আর। এখান থেকে আই ইকুয়াল টু কত পাইছি? 1860 মাইনাস এক্স। 1860 মাইনাস এক্স ইকুয়াল টু পি কত পাইছি? এক্স। এন কত বছর? 3 বছর। হার কত পার্সেন্ট? 8%, মানে 0.08। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি যদি বের করতে চাই 1860 মাইনাস এক্স ইকুয়াল টু 3 ইন্টু 0.08, 3 ইন্টু 0.08 ইকুয়াল টু বের হবে 0.24x, 0.24x। ঠিক আছে, এখন এই এক্সটা এই পাশে ফার করে নিয়ে যাও, তাহলে আলটিমেটলি কি আসে? 1860 ইকুয়াল টু 0.24x প্লাস, একবারে করবা তোমরা, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ অনেকে আবার বুঝবে না, পরে আবার রিপিট করে দিতে হবে, তার থেকে একবারে করে দেয় ভালো। 1.24x। ঠিক আছে, এখন x ইকুয়াল টু কি হবে? 1860 ভাগ হচ্ছে 1.24, 1860 ভাগ হচ্ছে 1.24, 1500। তাহলে আমার আসল কত বের হয়েছে? 1500 টাকা। এটা আমার কি বের হইলো? আসল। এই যে আসল পি গোল্ড এক্স ধরছিলাম না, এটা বের হয়েছে আমার 1500 টাকা। ঠিক আছে, এটা বের হয়েছে আমার 1500 টাকা। এখন খেয়াল করো, বলছে কত বছর পর তার লাভ আসলে 2040 টাকা হবে। 2040। এখন দেখো তো, এটা যদি লাভ আসল হয় তাহলে আমার মুনাফাটা যদি এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে বের করতে চাই, মুনাফা ইকুয়াল টু দেখো 2040 থেকে আসল 1500 বাদ দাও, তাহলে আমার মুনাফাটা বের হবে না? 2040 মাইনাস 1500 আমার আসবে 540। ঠিক আছে, 540 টাকা। এখন এটা আমার কি? মুনাফা। তাহলে আমার 540 মুনাফা কখন হবে? আই ইকুয়াল টু পি এন আর বসাও, পি এন আর বসাও। ঠিক আছে, আই ইকুয়াল টু হচ্ছে 540, পি কত? 1500, পি হচ্ছে 1500। হ্যাঁ, এন কত বছর? এটাই চাইছে আমাকে, কত বছর পর এন, আর কত কত বছর পর তার লাভ আসলে হচ্ছে, আর আগেরটাই 0.08, 0.08। এখান থেকে জাস্ট এন এর ভ্যালুটা বের করতে হবে। এন ইকুয়াল টু কি হবে? 540 ডিভাইডেড বাই 1500 ইন্টু হচ্ছে 0.08, 4.5। হ্যাঁ, এই যে রাইট আনসার খ। ওকে, 4.5 ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 4.5 ইয়ার্স হবে। ভাইয়া কালকে আপনি থাকবেন? হ্যাঁ, ইনশাল্লাহ থাকবো অবশ্যই, যদি সুস্থ থাকি, সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, যে শীতকাল। যাই হোক, শীতের মধ্যে তোমরা বসে থেকে ক্লাস করতেছো, তোমাদের প্রতি আমার একদম হৃদয় থেকে দোয়া। হ্যাঁ, যাতে তোমরা সিইউ কে আপন করে নিতে পারো, সিইউ রয়্যাল ফ্যাকাল্টির একজন রয়্যাল মেম্বার হইতে পারো। ঠিক আছে, এখন ফিরে আসি ক্লাসে। নেক্সট কেবল 35 নম্বর স্লাইডে আছে, আছে আরো অনেক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবা, অবশ্যই কিন্তু খুব ভালো একটা কি পাবা এখান থেকে? ফিডব্যাক পাবা। ওকে, দেখো 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজিতে এবং 180 জন বাংলায় কথা বলতে পারে, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? সেট থেকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু তোমার গত সেশনেই আসছে, এই কারণে কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, বুঝছো? এখন দেখো তো একটু, 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজিতে এবং 180 জন বাংলায় কথা বলতে পারে, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? কিভাবে বের করবা? ভেন ডায়াগ্রামের মাধ্যমে। এখন ভেন ডায়াগ্রামে যদি তুমি দেখো, এটা ভেন ডায়াগ্রাম ছাড়াও করা যাবে। টোটাল দেখো 180 এবং 260 যোগ করো, 180 এবং 260 কতজন হয় দেখো তো? 180 এবং 260 440। খেয়াল করো, 440, কিন্তু লোক আছে কতজন? 400 জন না। তার মানে ওই যে 40 জন বাড়তি হয়েছে কেন? এক্সট্রা ধরা পড়ছে, তার মানে 40 জন উভয় বিষয়ে কি করছে? উভয় ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, তাহলে আমার রাইট আনসার 40 হবে। এটা একদম ইজি একটা সিস্টেম, বুঝছো?
ওকে 40, সবাই 40 বলছো। নেক্সট, 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 18 জন মিউজিক, 26 জন আর্ট এন্ড 2 জন হচ্ছে উভয় বিষয়ে ভর্তি হয়েছে। কতজন ছাত্রছাত্রী কোনো বিষয়ে ভর্তি হয়নি? কিভাবে বের করবা? 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 18 জন মিউজিক, 26 জন আর্ট এবং 2 জন উভয় বিষয়। ডায়াগ্রাম একটা আঁকাবা, বিসমিল্লাহ বলে একটা দুইটা গোল্লা দিবা, ঠিক আছে? এরপরে দেখো মাঝখানে যেটা উভয় বিষয়ে 2 দিয়ে দিবা। দেওয়ার পরে এখন দেখো তো 18 জন মিউজিক, তাহলে 18 জন যদি টোটাল মিউজিক হয়, এর মধ্যে 2 উভয় আছে, তাহলে এখন 18 থেকে 2 বাদ দাও, 16 জন। তাহলে শুধুমাত্র মিউজিক হচ্ছে 16 জন। যদি বলে শুধুমাত্র মিউজিক কত, 16, কারণ এই 16 এবং উভয় যে 2 আছে এরা যোগ করে কিন্তু টোটাল হচ্ছে মিউজিক 18, ঠিক আছে? এখন দেখো উভয় যেহেতু 2, এখন আর্ট, এটা হচ্ছে মিউজিক আর এটা হচ্ছে কি আর্ট। আর্টে কতজন? 26 জন আর্টে, তাহলে টোটাল যদি 2 হয় তাহলে এখানে হবে 24, তাহলে 24 আর 2 কত হবে আমার? টোটাল 26, ঠিক আছে? এখন আমাকে বলো কতজন ছাত্রছাত্রী কোনো বিষয়ে ভর্তি হয় নাই, এটা কিভাবে বের করবা? এই যে এটা আমার একটু ক্লজ করে দিলা, টোটাল হচ্ছে আমার ইউনিভার্সাল ইউ ইকুয়াল হচ্ছে 50 জন, তাহলে আমার 16 আর 2 যোগ করো, 16 আর 2 কত? 18, 18 আর 24 যোগ করো, কত? 18 যোগ হচ্ছে 24, দিস ইকুয়াল টু 42। তাহলে আমার 42 যদি হয়, টোটাল হচ্ছে 50, 50 থেকে 42 বাদ দাও, তাহলে 8 জন। এই যে কেউই ভর্তি হয়নি, টোটাল 8 জন হবে। রাইট অ্যান্সার কি হবে? 8, ঠিক আছে? এই সেটের প্রসেসটা কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেট থেকে কোশ্চেন হলে এরকম কোশ্চেনই হবে। ওকে, নেক্সট, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলায় পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তাহলে প্রথমেই বিসমিল্লাহ বলে দুইটা কি দিবা? গোল্লা দিবা। দেওয়ার পরে উভয় খেলা পছন্দ করে কতজন? 10 জন। এখন দেখো ফুটবল, এটা হচ্ছে ফুটবল আর একটা কি ক্রিকেট, টোটাল ফুটবল খেলা পছন্দ করে কতজন? 20 জন। তাহলে এখানে উভয় 10, 20 মাইনাস 10, 10, ঠিক আছে? এখন ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? 15 জন। উভয় কত? 10, 15 থেকে 10 বাদ দাও, 5। শুধু ক্রিকেট পছন্দ করে কতজন? 5 জন। এখন কোশ্চেন কি বলছে? দুটি খেলায় পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমার কি করতে হবে? 10, 10, 20 আর 5, 25। তাহলে এই তিনটাই পছন্দ করে 25, টোটাল হচ্ছে 30। তাহলে 30 থেকে 25 বাদ দাও, 30 মাইনাস 25 ইজ ইকুয়াল হচ্ছে 5। রাইট অ্যান্সার হবে 5। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, মাধ্যমিক 15 জন শিক্ষার্থীর মধ্যে 7 জন ল্যাটিন ভাষা, 8 জন হচ্ছে ফ্রেঞ্চ ভাষাতে পড়ছে এবং 3 জন দুটির একটিও পড়ে না। কতজন শিক্ষার্থী উভয় ভাষায় পড়ছে? ঠিক আছে, এটা একটু ওইটা থেকে কিন্তু ব্যতিক্রম, একটু খেয়াল রাখতে হবে। বললা দিলা দিয়ে উভয় বিষয়ে, এটা তুমি জানো না, এটা এক্স ধরে নিলা। নেওয়ার পরে এখন দেখো কি বলছে, 15 জন শিক্ষার্থীর মধ্যে 7 জন ল্যাটিন ভাষায় পড়ে, টোটাল কতজন? 7 জন। তারপরে কি বলছে? 4 জন ফ্রেঞ্চ ভাষাতে পড়তেছে। এখানে টোটাল হচ্ছে কতজন? এখানে টোটাল হচ্ছে 7। ফ্রেঞ্চ ভাষাতে কতজন পড়ছে? 8, ঠিক আছে? এবং টোটাল কতজন? টোটাল হচ্ছে আমার কোন ভাষায় পড়ে না 3 জন, বাইরে 3 দেখো। এখন তিনটা যোগ করো, 8, 7, 15 আর 3, 18। তাহলে দেখো তো আমার শিক্ষার্থী হচ্ছে 15 জন কিন্তু হয়ে গেছে 18, তার মানে 3 জন উভয় বিষয়ে পড়তেছে। এক্স এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত? 3। রাইট অ্যান্সার 3। ওকে, নেক্সট, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? দেখো একটু ভালো করে খেয়াল করো। 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে তুমি ডায়াগ্রাম আঁকো, ডায়াগ্রাম আঁকো। 25% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল কত? 15%, সরি এটা একটু 15 হবে, লিটল মিস্টেক। উভয় হচ্ছে 15। এখন দেখো ইংরেজি এবং গণিত, তাই না? এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। এখন ইংরেজিতে 40% পরীক্ষাতে ইংরেজিতে, তাহলে 40 থেকে 15 বাদ দাও, 40 থেকে 15 বাদ দিলে হচ্ছে এখানে 25, তাহলে শুধু ইংরেজিতে 25। এখন শুধু গণিতে কিভাবে বের করবা? 25% গণিতে টোটাল, তাহলে 25 থেকে 15 বাদ দাও, তাহলে 10। শুধু গণিতে হচ্ছে 10। এখন কি কোশ্চেন চাইছে? কি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? তার মানে তুমি টোটালটা যেহেতু ফেলেরটা বের হচ্ছে, আমার টোটাল থেকে ফেল বাদ দিলে আমার টোটাল উভয় বিষয়ে 5টা বের হবে, ঠিক আছে? তাহলে আমার 25, 15 এবং 10 যোগ করো, কত হয়? 25 যোগ 15 যোগ হচ্ছে 10, 25, 15, 10, 25, 25, 50। তাহলে আমার টোটাল যদি 100 হয়, 100%, যেহেতু পার্সেন্টেজ হিসাব করা হয় মানে টোটাল 100 জনের মধ্যে, তাহলে 100 থেকে আমি 50 বাদ দিলে আমার আসে হচ্ছে 50 জন। রাইট অ্যান্সার হবে 50।
ভাইয়া রাফ করার জন্য কি খাতা দিবে? না, কোনো খাতা দিবে না, কোশ্চেনে রাফ করতে হবে, ঠিক আছে? এই কারণে তোমাদের জন্য সাজেশন হচ্ছে পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল আর ইরেজার, রাফ করে মিশিয়ে দিবা, রাফ করে মিশিয়ে দিবা, ঠিক আছে? তাহলে তোমার ইজি হবে বিষয়টা। একটা ট্রিক্স বলে দিলাম, দেখা হলে নাস্তা করাই দিও, ঠিক আছে? এখন আসি নেক্সট। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, 80 জন গণিতে পাশ করেছে, 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? সেম ক্যাটাগরির ম্যাথ। কিভাবে করবা? দুইটা গোল্লা দিয়ে দিলা, তারপরে কি বলছে? উভয় বিষয়ে কতজন? উভয় বিষয় হচ্ছে 75 জন। আমার টোটাল বাংলায় কতজন? এটা হচ্ছে বাংলায়, আর একটা কি গণিত, ম্যাথ, ঠিক আছে? টোটাল হচ্ছে 94। 94 থেকে 75 বাদ দাও, 94 মাইনাস হচ্ছে 75 ইজ ইকুয়াল টু 19, তাহলে 19। তারপরে হচ্ছে আমার 80 থেকে 75 বাদ দাও, 80 থেকে 75 বাদ দিলে হচ্ছে 5 জন। তাহলে টোটাল কত হইলো দেখো তো? 19 যোগ 75 যোগ হচ্ছে 5, 99। তাহলে আমার টোটাল শিক্ষার্থী কত? 100। তাহলে 100 থেকে আমার 99 বাদ দাও, তাহলে আমার টোটাল হচ্ছে 1 জন, আনসার হবে 1, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সামি আওয়াল 1 বলছো, নাইমুল ইসলাম আসিফ 1 বলছো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, 50টি বলের মধ্যে 30টির গায়ে লাল দাগ, 20টির গায়ে নীল দাগ এবং 12টির গায়ে লাল ও নীল উভয় দাগই আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই? সেম ক্যাটাগরির ম্যাথ। কিভাবে হবে দেখো তো? উভয় দাগ লাল এবং নীল কয়টার মধ্যে দেওয়া আছে? 12টার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এখন 50টি বলের মধ্যে 30টির গায়ে লাল দাগ দেওয়া আছে, তাহলে 30 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে? 30 থেকে 12 বাদ দিলে 18 হবে, তাই না? তারপরে 12টার গায়ে লাল ও নীল উভয়, ঠিক আছে? এবং কি 20টির গায়ে নীল, তাহলে 20 থেকে 12 বাদ দাও, তাহলে 8। এখন 18, 12 এবং 8 যোগ করো, 18, 12 প্লাস হচ্ছে 8, 38। টোটাল হচ্ছে আমরা কত? 50। 50 minus 30 is equal to 12, রাইট আনসার হচ্ছে 12, ঠিক আছে? ওকে, নেক্সট। আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স হচ্ছে 53 বছর, কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি 17 বছর হয়, তবে কার বয়স কত? এটা সিস্টেম হলো অপশন টেস্ট করে করতে পারবা, অথবা আমি মূল নিয়মটা আগে দেখাচ্ছি, পরে অপশন টেস্ট দেখাচ্ছি। দেখো, তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, তার মানে এক্স প্লাস ওয়াই হলো 53 বছর, এবং পার্থক্য দেওয়া আছে 17, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 17। এখন এটা যোগ করে দিবা, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, 2x ইকুয়াল টু 53 আর 7, 7 3 ধরে 0 থেকে 1 1 2 অর্থাৎ 2 7 70, তাহলে x ইকুয়াল টু 70 ভাগ 2 ইজ ইকুয়াল টু 35 বছর, ঠিক আছে? x ইকুয়াল টু কত? 35 বছর। এখন 35 থেকে 17 বাদ দাও, তাহলে 35 থেকে 17 বাদ দাও, তাহলে তোমার কি আসবে? 18 আসবে। তাহলে আমার 35 এবং 18 বছর বয়স, এই যে। এখন অপশন টেস্ট করে কিভাবে করবা? 35 আর 18 যোগ করে দেখো 53 হয়, 35 থেকে 18 বাদ দিয়ে দেখো 17 হয়, বাকি একটা তো হবে না, এই কারণে রাইট আনসার ক হবে, ঠিক আছে? এভাবে অপশন টেস্ট করে করতে পারো এই ধরনের ম্যাথ গুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত? ম্যাথগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। আচ্ছা, 6 বছর যদি অতিক্রম হয়, তাহলে মায়ের বয়সে 6 বছর বাড়ছে, মেয়ের বয়সে 6 বছর বাড়ছে, তার মানে টোটাল বয়স কত বছর বাড়ছে? 12 বছর। তাহলে আমি 54 থেকে যদি 12 মাইনাস করি, 54 থেকে 12 মাইনাস করি, তাহলে আমার কি বের হবে? তাদের বর্তমান বয়সের সমষ্টি বের হবে। 54 মাইনাস 12 দিস ইকুয়াল টু 42। 42 হচ্ছে আমার তাদের বর্তমান বয়সের সমষ্টি, ঠিক আছে? এখন দেখো, 42 যদি বর্তমান বয়সের সমষ্টি হয়, 42 থেকে 18 বিয়োগ করো, তাদের কত আসে দেখো তো? 42 মাইনাস হচ্ছে 18 দিস ইকুয়াল টু 24। 18 বছরের ছোট না? হ্যাঁ, 18 বছরের ছোট।
মা থেকে মেয়ে হচ্ছে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত চাইছে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা ইকুয়েশন ফরম্যাটে করতে হবে, তাহলে ইজি হবে বিষয়টা। তাহলে তাদের বয়সের সমষ্টি কত, 42। হ্যাঁ, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 42। এখন বয়সের সমষ্টি মানে কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 42। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 42। এখন তাদের বয়সের পার্থক্য কতটুকু দেখো, বয়সের পার্থক্য কিন্তু 18 বছর। বয়সের পার্থক্য কত, 18 বছর, কারণ বলছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট। মা থেকে মেয়ে কি 18 বছরের ছোট, তার মানে কি তাদের বয়সের ডিফারেন্সটা হচ্ছে 18। এখন এটা তুমি ইকুয়েশন ফরম্যাটে করে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, 2x ইকুয়াল টু কত হবে, 42 যোগ 18। 42 প্লাস 18 দিস ইকুয়াল টু 60, x ইকুয়াল টু হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 দিস ইকুয়াল টু 30 হবে। তাহলে x টা কি, মা, x যদি 30 হয় তাহলে মেয়ের বয়স কতটুকু হবে, 30 মাইনাস হচ্ছে 18, 30 মাইনাস হচ্ছে 18 দিস ইকুয়াল টু হবে 12। ঠিক আছে, আমার এই যে মেয়ের বর্তমান বয়স হবে 12। ওকে, বুঝছো কিনা বলো এটা। সাড়ে আলম 12 বলছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সামিয়া ওয়াল 12 বলছো, সুমাইয়া আহমেদ মাহি 12 বলছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব সুন্দর পারতেছো, মাশাআল্লাহ। সবার প্রিপারেশন খুব হার্ড আছে। ঠিক আছে, এইভাবে কনফিডেন্সের সাথে, আজকে যেভাবে কনফিডেন্সের সাথে তুমি কমেন্ট করতেছো, কালকে ঠিক সেই পরীক্ষা হলে এই একই কনফিডেন্সের সাথে ওখানেও ভরাট করবা। ঠিক আছে, তাহলে কিন্তু সিটটা তোমার হবে। ওকে, নেক্সট। একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার 40% বিক্রয় করার পরে দেখলো এখনো তার নিকট 120 কেজি আম আছে। হ্যাঁ, তার নিকট প্রথমে কত কেজি আম ছিল। দেখো, শতকরার ক্লাস যখন আমি করাইছি একদম ওই বেসিক ব্যবহার করে কিন্তু ইজিলি করতে পারবে এটা। কেউ যদি করে না থাকো আমার প্রিভিয়াস ম্যারাথনটা দেখে আসবে শতকরার উপরে। ঠিক আছে, ম্যারাথন প্রবলেম সলভিং যে ম্যারাথনটা ছিল, 40% বিক্রয় করছে, তার মানে এখনো তার কাছে 60% আছে। হ্যাঁ, তাহলে 60% ইকুয়াল হচ্ছে 120 কেজি। 60% দেওয়া আছে হচ্ছে 120 কেজি। আমাকে বের করতে চাইছে টোটাল কতটুকু ছিল প্রথমে, তার মানে 100% বের করতে হবে। তাহলে 1% ইকুয়াল কত হবে, 120 ডিভাইড বাই 60, অর্থাৎ 100% ইকুয়াল কত হবে, হ্যাঁ 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। হ্যাঁ, 0 0 ক্যান্সেল আউট, 6 দিয়ে কাটলে এখানে 6 গুণ 12, 20, 20 গুণ 10, 200। আমার আনসার হবে 200। ঠিক আছে, দেখো একদম ইজি। তুমি এই বেসিকটা, শতকরা এই বেসিকটা যদি শিখে থাকো তাহলে তুমি শতকরা লাভ ক্ষতি সব পানির মতো হবে। পানি তো কঠিন তরল জিনিস, অনেক জটিল, H2 হাইড্রোজেন এবং অক্সিজেনের সমযোজী বন্ধন আছে, এর চাইতে আরো সহজ যেগুলো সেগুলোর মতো হবে আর কি। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। নেক্সট। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল, 45 জন ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তোমাদের মধ্যে এরকম হবে, চান্স যারা পাবে না, অনেকে বাবার তো অনেক টাকা, প্রাইভেটে ভর্তি হবো, অনেকে আবার বিদেশে চলে যাবে, অনেকে কি করবে, ব্যবসা শুরু করবে, আমার দ্বারাই হবে না। কিন্তু এরকমটা করা যাবে না, লেগে থাকতে হবে। ঠিক আছে, শিক্ষার কিন্তু অনেক দাম। তো দেখো কি বলছে, 60% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করছে। তাহলে ফেল করার সংখ্যা কত, 45 প্লাস 15, 45 প্লাস 15 দিস ইকুয়াল টু 60। তাহলে 60 জন আসলে ফেল করছে। এখন দেখো 60% যদি পাশ করে তাহলে ফেল কত, 100 মাইনাস 60, 100 মাইনাস 60 দিস ইকুয়াল টু 40%। তার মানে এখানে 60 জন যেটা আছে এটা হচ্ছে 40%। তাহলে 40% ইকুয়াল টু হচ্ছে 60 জন, 40% ইকুয়াল টু কত, 60 জন। অতএব 1% ইকুয়াল টু কত হবে, 60 ভাগ 40। ঠিক আছে, অতএব 100% মানে কি, টোটাল শিক্ষার্থী সংখ্যা 100%, তাহলে 60 গুণ 100 ডিভাইডেড বাই 40। ওকে, 0 0 ক্যান্সেল আউট। এখন আমি 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 30, তারপরে 2 দিয়ে কাটলে এখানে 5, 3 5 15, 150 জন। এই রাইট আনসার হচ্ছে ঘ নাম্বার। ক্যালকুলেটরও লাগবে না এগুলো করতে। ফাহিম আহমেদ 150, সাজ্জাদুল ইসলাম চৌধুরী 150, শাহরিয়ার আলম 150। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। কানিশ ফাতেমা 150। বাহ, সুন্দর, সবাই খুব সুন্দর আনসার করতেছো। নেক্সট। একজন লোক তার সম্পত্তির 1/5 অংশ তার বড় ছেলেকে, 1/3 অংশ তার মেজ ছেলেকে এবং বাকি অংশ তার ছোট ছেলেকে দিছে। ঠিক আছে, সে মোট সম্পত্তির কত অংশ পেল, কে, এই যে ছোট ছেলে। এখন 1/5 অংশ তার বড় ছেলেকে দিছে 1/5, 1/3 অংশ তার মেজ ছেলেকে দিছে,
টোটাল কত হইলো? লসাগু হচ্ছে 15, 5 দিলে 3, 3 দিলে 5, 5 3 8/15 অংশ। ঠিক আছে, এখন বাকি অংশ টোটাল সম্পত্তি মানে কত? 1 1 মাইনাস হচ্ছে 8/15। তাহলে এখান থেকে লসাগু করো 15 মাইনাস 8, তাহলে 7/15। তাহলে 7/15 অংশ কাকে দিল? তার ছোট ছেলেকে দিল। এই যে 7/15 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সঞ্জিদা সানা বলতেছে এখন পারতেছি, কাল কালকে পারবো না হয়তো। দেখো তুমি এখনই হতাশ হয়ে যাচ্ছ, তাহলে পরীক্ষা হলে তুমি কতটা হতাশ হয়ে যাবা। দেখো আমি অনুমান করতে পারতেছি। আসলে বারবার বলতেছি, যেভাবে ফ্রি মাইন্ডে, হ্যাঁ ফ্রি হতাশায়, ফ্রি ডিপ্রেশনে তুমি এখন কমেন্ট করতেছো, ঠিক একই ভাবে তুমি পরীক্ষা হলেও করবে, দেখবে তোমার দ্বারাই হবে। তুমি গত 2 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখো, কত ইজি কোশ্চেন। আমার মনে হয় এখন যদি তোমাকে দেওয়া হয় তুমি সবগুলো পারবা। বুঝছো? ওকে নেক্সট। এক খণ্ড জমির 3/8 অংশের মূল্য হচ্ছে 375 টাকা হলে ওই জমির ফুল মূল অংশের দাম কতটুকু হবে? ঠিক আছে, 3/8 অংশের মূল্য কত? 375 টাকা। এখন দেখো এটা মুখে হিসাব করা যায় একটা সিস্টেমে। যেমন দেখো 8/3 দাম হচ্ছে 375, তাহলে 8/1 দাম কত হবে? 375 কে 3 দ্বারা ভাগ করো, 375 কে 3 দ্বারা ভাগ করো, 375 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 125 টাকা। 125। এখন 8/8 মানে সম্পূর্ণ অংশ না, তাহলে 125 কে 8 দ্বারা গুণ করো, 125 গুণ 8, তাহলে 125 গুণ 8 হচ্ছে 1000। তাহলে আমার ফুল অংশের দাম হচ্ছে 1000 টাকা। এভাবে বেসিক থেকেও কিন্তু তুমি করতে পারবে অনেক কিছু। বুঝছো, ম্যাথের কিন্তু আসল বিষয় হচ্ছে বেসিক। যারা বেসিক পারে তারা দেখবা মুখে মুখে হিসাব করতে পারে, মুখে মুখে হিসাব করতে পারে। ঠিক আছে, এখন তুমি যদি এই সিস্টেম না পারো, তুমি এখন তোমার জেনারেল রুলসে আসো। 3/8 অংশের মূল্য হচ্ছে কত? 375 টাকা। অতএব এক অংশের মূল্য কতটুকু হবে? 375 ভাগ 3/8 দিস ইকুয়াল টু 375 গুণ 8 ডিভাইড বাই 3 দিস ইকুয়াল টু 1000 টাকা। এটা হবে আমার রাইট আনসার। ওকে, হ্যাঁ মাসুমা খাতুন মিনা 1000 বলছো। ওকে, অদিতি চৌধুরী 1000, সাজ্জাদুল ইসলাম চৌধুরী 1000, ফাইলনাথ 1000। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সামিয়া আওয়াল 1000। ওকে, সবাই 1000। নেক্সট, আমরা এখন ক্রিটিক্যাল রিজনিং চলে আসছি। ক্রিটিক্যাল রিজনিং করানোর আগে তোমার জুয়েল ভাই একটু তোমাদেরকে কিছুক্ষণ, একটু তোমরা অনেকেই হতাশ, তো সে একটু তোমাদের হতাশা দূর করার বাণী শোনাবে। ঠিক আছে, ক্রিটিক্যাল রিজনিং শুরু করার আগে। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমাদের রাফিক ভাই তার সর্বোচ্চটা দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আগামীকালকে যেহেতু পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা আর হয়তো বেশি সময় লাগবে না। তোমাদের ক্রিটিক্যাল রিজনিংটা ইংলিশ মিডিয়ামে থাকবে। এই যে এখানে ইংলিশ, সবগুলো ইংলিশে হয়তো বা সবগুলো স্লাইড হয়তো বা এখানে ইংলিশে আছে, এবং যেগুলো তোমাদেরকে সলভ করানো হয়েছে প্রবলেম সলভিং, সবগুলো হচ্ছে তোমাদের ডুয়েল থাকবে, মানে ইংলিশও থাকবে, আবার হচ্ছে বাংলা থাকবে, মানে প্রবলেম সলভিং যেটা থাকবে। ঠিক আছে, আর ইংলিশ তো ইংলিশে থাকবে। আর কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলের কোনো ধরনের কি পাবা না, কোনো বাংলা পাবা না, সবগুলো ইংলিশে এরকম করে লেখা থাকবে, সেখান থেকে তোমাকে জিনিসটাকে বুঝতে হবে। বুঝছো? তো এখন প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার হলে যে আজকে যে রেজাল্ট দিছে, এখন কে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, তার হয়ে গেছে আমার হইলো না, ডিপ্রেশন না যায়, সেখান থেকে একটা জেদ তৈরি করবা যে হচ্ছে আমি আগামীকালকে, এখান তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, বলা যায় সবাই, কারণ তোমরা এত রাতে তোমরা ক্লাস করতেছো, তার একটা রিজনটা কি বলতো? রিজনটা হচ্ছে আগামীকালকে যেন একটা ভালো স্কোর করতে পারো, এই তো রিজনটা। নয়তো এত রাতে তুমি তো ক্লাসটা করতে না। আর তোমাদের প্রতি আমাদের ওই ধরনেরটা আছে যে হচ্ছে যে ক্লাসটা করাবে, যে প্রশ্নগুলো পড়াবে, যেন এই প্রশ্ন টাইপটা তুমি পরীক্ষায় পাও, এবং এই ক্লাসটা করে যেন পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারো, পরে যেন তোমার মুখে হাসি দেখতে পারে। ঠিক আছে, এই জিনিসটাই তো। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমাদের অনেকেরই, অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক তুহুরি স্টুডেন্ট সমস্যা হয়ে যায়। কি কি সমস্যা হয়ে যায়? ধরো জার্নি করে আসছে, অনেক জার্নি করে আসছে, আসার পরে পরীক্ষার হলে ঢুকছে, বিভিন্ন ধরনের হাই হতাশ ইত্যাদি মাথায় চলতেছে, এতগুলি স্টুডেন্ট, সবকিছু দেখে তার একদম মানে মোটিভেশন সে পাচ্ছে না। এটা করা যাবে না। পরীক্ষার হলে ঢুকে সবকিছুই ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা। ঠিক আছে, প্রয়োজন তুমি পানি নিয়ে যাও, একটু পানি খাও, সমস্যা নাই, তবে রিল্যাক্স থাকতে হবে। পরীক্ষার হলে রিল্যাক্স থাকতে হবে, যেহেতু আগামীকালকে পরে, এরপরে কিন্তু আর সুযোগটা থাকছে না, এরপরে কোনোভাবেই তুমি সেই সুযোগটা পাবা না। বুঝছো? এই জন্য বলি যে নিজে একটা ভালো একটা অবস্থা নেওয়ার জন্য নিজে হচ্ছে নিজের বেস্ট মোটিভেটর।
কথা বুঝছো? হয়তো আমি এই কথাগুলো বলতেছি তোমাকে, তোমার ভাই হিসাবে তোমার আমি এই কথাগুলো বলতেছি, কিন্তু সবচেয়ে জিনিসটাই কাজে লাগাইতে হবে তোমার, মানে মাথায় নিয়ে তোমাকে কাজে লাগাইতে হবে, বুঝছো? এটা অবশ্যই একটা মেসেজ তোমার প্রতি। অনেক ভালো স্টুডেন্ট তোমরা সবাই এখানে আছো, ভালো মতন পরীক্ষা দিবা, আর প্রশ্নটা হাতে পাওয়ার পরে সুন্দর মতো দেখবা যে এখানে কি প্রশ্ন লিখছে। এরকম 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 কখনো করবে না, মানে চোখ চোখ দিয়ে নীরবতায় দেখবা একদম সুন্দর মতন। তোমার টাইম আছে, অবশ্যই তোমার টাইম আছে, টাইম দেখে আস্তে আস্তে দেখবা প্রশ্ন কি করা হয়েছে না করা হয়েছে, আশপাশে তাকানোর দরকার নেই, মানে কে কিভাবে দেখতেছে এরা হতাশ হয়ে যাবা। তুমি সুন্দর মতন, তোমার নিজের প্রতি একটা বিশ্বাস আছে, একটা কনফিডেন্স আছে, কারণ তুমি প্রিপারেশন নিয়ে আসছো। ওইটা অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন, সিঙ্গেল প্রশ্ন যেটা দেখবা, সবগুলোর প্রশ্ন তুমি সুন্দর মতো স্মুথলি দেখার চেষ্টা করবা, দেখে দেখে তুমি আনসার গুলা করবা। ঠিক আছে? যেটা পারবা না সেটা স্কিপ করে পরবর্তী প্রশ্ন যাও, যেটা পারবা না সেটা স্কিপ করে পরবর্তী প্রশ্নে যাও। আর যেটা পারবা না সেটাকে ছোট্ট করে একটা দাগ দিয়ে রাখতে পারো, অথবা যেটা তুমি দাগাই ফেলছো অলরেডি সেটা একটু দাগ দিয়ে রাখবা ছোট্ট করে। কেন? কারণ হচ্ছে পরবর্তী যখন তুমি দেখতে পারো যে কোনটা এখনো তুমি দাগাও নাই। ঠিক আছে? পরে আবার ওএমআর দেখবা, আবার এখানে দেখবা কোনটা দাগাও নাই, অনেক সময় সাধ্য জিনিস। যেন যেটা দাগাই ফেলবা সেটা একটু ছোট করে দাগ দিয়ে রাখবা, তার মানে একটা সাইন করে রাখবা যে এটা আমি দাগাই ফেলছি। ঠিক আছে? এটা করবা। কারণ হচ্ছে তুমি যদি না দাগাও তাহলে তুমি আমার আবার ওএমআর শিট দেখতে হবে যে কোনটা দাগাই নেই, এরকম দেখতে হবে, সময় নষ্ট হবে। সময় নষ্ট করবে না। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? তাহলে এই শুভকামনা থাকবে। রাফিক, আর কিছুক্ষণ আছে মনে হয় না? হ্যাঁ, শেষ করে দেবো। ওকে, শুধু আমাদের জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। বলতেছে একজন অনন্যা চৌধুরী পিউ, বলতেছে ভাইয়া ক্লাসটা কি সেফ থাকবে? অবশ্যই তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, কালকে পরীক্ষা অবশ্যই সেফ থাকবে, ঠিক আছে? ওকে, আমরা সময় নষ্ট না করে ক্লাসে ঢুকে যাই। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল স্কেল এর যে তোমাদের যে কাঙ্ক্ষিত কোশ্চেন ক্রিটিক্যাল রিজনিং, সেইটার একটা কোশ্চেন। আমরা কিছু কোশ্চেন দিয়ে দেখাবো যে আসলে কোশ্চেনগুলো কিরকম হয়। হ্যাঁ, দেখো আমরা খুব দ্রুত আগাবো। স্টেটমেন্ট, প্রথমে স্টেটমেন্ট দেওয়া থাকবে। দেখো, ইফ ইউ আর এ গুড আর্টিস্ট দেন উই হ্যাভ ডেফিনেটলি জব ফর ইউ। ধরো তুমি, আমি একজন কোম্পানি সিইও, আমি তোমাকে বলতেছি যে ইফ ইউ আর এ গুড আর্টিস্ট, যদি তুমি একজন ভালো আর্টিস্ট হও, দেন উই হ্যাভ ডেফিনেটলি জব ফর ইউ, আমার তোমার জন্য একটা আমাদের কি আছে, জব আছে। ঠিক আছে? ইন কনক্লুশন বলতেছে ইউ আর এ গুড আর্টিস্ট, হ্যাঁ, উই আর ইন নিড অফ গুড আর্টিস্ট। এখন দেখো, একটু অ্যানালাইজ করার চেষ্টা করো, কোথাও কি বলা আছে? আমি এখানে কোথাও কি বলছি, আমি যে কোম্পানি সিইও, আমি তোমাকে কোথাও বলছি যে তুমি গুড আর্টিস্ট? বলে নাই। তার মানে এক নাম্বারটা আসলে হচ্ছে না। উই আর ইন নিড অফ গুড আর্টিস্ট, আমাদের একজন ভালো আর্টিস্ট লাগবে, এটা কিন্তু এই আর্গুমেন্ট থেকে, স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে বলতেছে ইফ ইউ আর এ গুড আর্টিস্ট, যদি তুমি একজন ভালো আর্টিস্ট হও, দেন উই হ্যাভ ডেফিনেটলি জব ফর ইউ, হ্যাঁ, তোমার জন্য আমাদের একটা কি আছে, জব আছে। তার মানে আমার এখানে 2 নাম্বার কনক্লুশনটা রাইট হচ্ছে। ঠিক আছে? অনলি কনক্লুশন 2 ফলোস। ওকে, এইভাবে তোমাকে ক্রিটিক্যাল রিজনিং গুলো কিন্তু বিবেককে কাজে লাগিয়ে আনসার করতে হবে। ওকে, আবেগের বশে করলে হবে না। নেক্সট স্টেটমেন্ট হচ্ছে নাও এ ডেজ দ্য সেল অফ টেলিভিশন সেটস অফ কোম্পানি এক্স হ্যাজ ইনক্রিজড। হ্যাঁ, বলতেছে আমার একটা টেলিভিশন সেটের যে কোম্পানি আছে, কোম্পানি এক্স, এটার কি হচ্ছে, সেল গুলো কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। কনক্লুশনে কি বলতেছে, দ্য সেল অফ টেলিভিশন সেটস অফ আদার কোম্পানি হ্যাজ ডিক্রিজড, অন্য কোম্পানিগুলোর যে বিক্রি এটা কমে যাচ্ছে। কোথাও কি বলছে? এটা বলে নাই। তার মানে এটা হবে না। দ্য সেল অফ টেলিভিশন সেটস অফ কোম্পানি এক্স ওয়াজ নীল ইন ফার্স্ট, অতীতে এটা একদমই জিরো ছিল এটার সেল, এটাও কিন্তু এই স্টেটমেন্টের কোথাও নাই। তার মানে এইটা দুইটাই ভুল। ঠিক আছে? দুইটাই ভুল। তাহলে নাইদার ওয়ান অর টু ফলোস, কোনোটাই হবে না। 1 এবং 2 কোনোটাই কনক্লুশনটা রাইট হবে না। দেখো আমাদের আমাদের স্টেটমেন্ট থেকে, আর্গুমেন্ট থেকে, আমাদের কনক্লুশন থেকে কি ধরনের কোশ্চেন হয় এগুলো কিন্তু আমরা বারবার শুরু থেকেই কিন্তু আলোচনা করে আসছি, এখানে বলার কিছু নাই। এই ধরনের কোশ্চেন থাকতে পারে, কোন কনক্লুশনটা ভ্যালিড, কোন আর্গুমেন্টটা ভ্যালিড কিনা, তারপরে আমার ট্রু ফলস, এই এখান থেকে একটা কনক্লুশন বের করার পরে এটা ট্রু নাকি ফলস, এই ধরনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আসে থাকে। হ্যাঁ, অথবা তোমাকে একটা কনক্লুশন বের করতে দিতে বলতে পারে, তোমাকে এখানে আর্গুমেন্ট থেকে ভ্যালিড কনক্লুশন কোনটা সেটা অপশন থাকতে পারে। এই সিস্টেমে কিন্তু ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন গুলো হয়ে থাকে। নেক্সট স্টেটমেন্ট দেওয়া আছে বুকস উইদাউট নলেজ অফ লাইফ আর ইউজলেস। হ্যাঁ, বুকস উইদাউট নলেজ অফ লাইফ আর ইউজলেস, লাইফের যে জ্ঞানগুলো আছে সেগুলো ছাড়া বইগুলো কি, একদম ইউজলেস। কনক্লুশন, অল বুকস কন্টেইন নলেজ অফ লাইফ, পিপল শুড ট্রাই টু গেইন দ্য নলেজ অফ লাইফ। এখন দেখো এই স্টেটমেন্ট অনুযায়ী আমার এই দুটা ভ্যালিড কিনা, এটাই আমার মূল কথা। দেখো এখন বলতেছে অনলি ডিসিশন ওয়ান ফলোস, কি অল বুকস কন্টেইন নলেজ অফ লাইফ, সব বুক কি কি থাকে, জীবনের জ্ঞান সমৃদ্ধ, জীবন সমৃদ্ধ যে জ্ঞানগুলো আছে সেগুলো থাকে। বলতেছে
আহ, এখন এটা যে বললো যে সব বুক আমার সব বইয়ে কি থাকে, জীবনের জ্ঞান থাকে, এটা কি এখানে বলা আছে স্টেটমেন্টে? বুকস উইথাউট নলেজ অফ লাইফ আর ইউজলেস, এটা বলা আছে এখানে, কিন্তু বলা নাই যে সকল বইয়ে কি আছে, আমার জীবনের জ্ঞান আছে, তার মানে এক নাম্বারটা হবে না। পিপল শুড ট্রাই টু গেইন দ্য নলেজ অফ লাইফ, এটা কি এখানে কোথাও এটা থেকে আমি পাচ্ছি? বুকস উইথাউট নলেজ অফ লাইফ আর ইউজলেস, এখান থেকে কি আমি 2 নাম্বারটা পাচ্ছি না, তার মানে আমার রাইট অ্যান্সার হবে নাইদার ওয়ান আর টু ফলোস। ঠিক আছে, আশা করতেছি বুঝতেছো এগুলো। হ্যাঁ, না বুঝলে কাইন্ডলি বলবা, আমি আবার রিপিট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝছো। ওকে, নেক্সট দেখো কি বলতেছে, আনটিল আওয়ার কান্ট্রি অ্যাচিভস ইকোনমিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি উড বি মিনিংলেস। ঠিক আছে, বলতেছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশ, আমাদের যে অর্থনৈতিক সমতা আছে এটা অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্র এটা অর্থহীন, মিনিংলেস। কনক্লুশন, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি গো হ্যান্ড ইন হ্যান্ড, সবার হাতে হাতে চলে যাবে এটা, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি। কোথাও এখানে বলছে? যদি বলে থাকে তাহলে হবে, নাহলে নাই। ইকোনমিক ইকুয়ালিটি লিডস টু রিয়েল পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি, আমার অর্থনৈতিক যে সমতা এটা সত্যিকার অর্থে কি করে, আমাদের রাজনৈতিক যে স্বাধীনতা এবং যে গণতান্ত্রিক যে বিষয়টা আছে, হ্যাঁ গণতন্ত্রের যে বহিঃপ্রকাশ, প্রকৃত বহিঃপ্রকাশ, এটা আমার আহ, অর্থনৈতিক সমতার দ্বারাই চলে আসে রিয়ালি, এটা বলতেছে 2 নম্বরে। এখন বলতেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখো, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি গো হ্যান্ড ইন হ্যান্ড, এটা কিন্তু এখানে বলা নাই, বাট অর্থনৈতিক যে সমতার বিষয়টা কিন্তু এখানে লেখা আছে। আনটিল আওয়ার কান্ট্রি অ্যাচিভস ইকোনমিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসি উড বি মিনিংলেস। তার মানে বোঝা যাচ্ছে যদি আমাদের কি আসে, আমাদের কান্ট্রি অ্যাচিভ করে ইকোনমিক ইকুয়ালিটি, তাহলে আমাদের কান্ট্রিটা কি করবে, পলিটিক্যাল ফ্রিডম এন্ড ডেমোক্রেসিটা আমাদের মিনিংফুল হবে। ঠিক আছে, মিনিংফুল হবে, এটা আমরা এখান থেকে বলতে পারতেছি। এই কারণে আনসার হবে বি, অনলি কনক্লুশন টু ফলোস। ওকে, নেক্সট, রিডিং মেক এ ফুল ম্যান, কি বলছে স্টেটমেন্ট, রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। কনক্লুশন, pointed and precise expression comes only through extensive writing, extensive reading makes a complete man। এই দুইটা কি দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। এখন বলতেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, বোথ 1 and 2 ফলোস। এখানে দেখো, রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এখানে pointed and precise expression comes only through extensive writing, হ্যাঁ, and extensive reading makes a complete man, দুইটাই রাইট হচ্ছে এখানে, both 1 and 2 follows। next statement কি বলতেছে, modern man influence his destiny by the choice he makes unlike in the past। conclusion কি বলতেছে, earlier there were less options available to them, there was no desire in the past to influence the destiny। ঠিক আছে, তাহলে আমার কোনটা আসতেছে দেখো তো, there was no desire in the past to influence the destiny, এটা কি এর মধ্যে বলা আছে আদৌ? মডার্ন ম্যান ইনফ্লুয়েন্স হিজ ডেস্টিনি বাই দ্য চয়েস হি মেক্স আনলাইক ইন দ্য ফার্স্ট, এটার অর্থের মধ্যে কি এটা আসতেছে? দেখো আসতেছে না, দেয়ার ওয়াজ নো ডিজায়ার ইন দ্য ফার্স্ট, এটা কি এখানে বলছে? বলে নাই, তাহলে আমার আনসার হচ্ছে যে অনলি কনক্লুশন 1 ফলোস। ঠিক আছে, তারপরে কি বলছে এটা স্টেটমেন্ট, শুড নিউ বিগ ইন্ডাস্ট্রিজ বি স্টার্টেড ইন ঢাকা। আর্গুমেন্ট 1, ইয়েস ইট উইল বি স্টার্টেড ইন ঢাকা, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া উচিত ছিল, সারা পড়ছে আর কি, যাই হোক। আর্গুমেন্ট কি বলতেছে, ইয়েস ইট উইল ক্রিয়েট জব অপরচুনিটিস, নো ইট উইল ফার্দার অ্যাড দ্য পলিউশন অফ দ্য সিটি। বলতেছে, কোশ্চেন করতেছে, শুড নিউ বিগ ইন্ডাস্ট্রিজ বি স্টার্টেড ইন ঢাকা। হ্যাঁ, এখানে কোন কনক্লুশনটা আমাকে জোর প্রদান করতেছে এটা আমাকে দেখতে হবে। ইয়েস ইট উইল ক্রিয়েট জব অপরচুনিটিস, আমি যদি নতুন ইন্ডাস্ট্রি তৈরি করি তাহলে আমার জব অপরচুনিটিস বাড়বে। আরেকটা 2 নাম্বার বলতেছে নো, কেন নো, ইট উইল ফার্দার, এটা আবার কি করবে, অ্যাড দ্য পলিউশন অফ দ্য সিটি, আমাদের পলিউশন বাড়াবে। দেখো দুইটাই আলাদা আলাদা ভাবে স্বতন্ত্র। দেখো আমি যদি এক সেন্সে চিন্তা করি যে আমাদের ইন্ডাস্ট্রি তৈরির কারণে জব অপরচুনিটি বাড়তেছে, আবার আরেক সেন্সে যদি চিন্তা করি এখানে নেগেটিভিটি আসতেছে যে পলিউশন বাড়বে, ঠিক আছে, তাহলে আমার দুটাই আলাদা আলাদা ভাবে স্ট্রং। এই কারণে বলতেছে আইদার 1 or 2 ইজ স্ট্রং, যদি 1 হয় তাহলে এটা রাইট, যদি 2 হয় তাহলে এটাও রাইট, আলাদা ভাবে, কিন্তু দুটো একসাথে রাইট হবে না। ঠিক আছে,
এই জিনিসটা বলতেছে। আমার পলিউশন হবে বাড়লে এই কথাটাও ঠিক, আবার তোমার কি আমি যদি অনেক ইন্ডাস্ট্রি তৈরি করি সেক্ষেত্রে আমার জব অপরচুনিটিস বাড়বে এই কথাটাও ঠিক, ঠিক আছে। একজন লেখছে সি ইউনিট এক্সাম কবে, এরা কি কইতাম। শাওন ইসলাম সি ইউনিটের ক্লাসে আসে বলতেছে সি ইউনিট এক্সাম বলে, কালকে ভাইয়া কালকে, তুমি মনে হয় অন্য ইউনিটের পরীক্ষা দিছো মনে হয়, তাই না? ভাইয়া একটু ব্রেক দেন প্লিজ, ওকে ব্লার দেখতেছি, এর কি বলে ব্রেক, ব্রেক বলে কিছু আছে? তুমি একটু 30 সেকেন্ড চোখটা এরকম করে আবার খোলো, তাহলে হয়ে যাবে, অথবা একটু ফানি দিয়ে আসো চোখে। নেক্সট স্টেটমেন্ট দেখো, বাংলাদেশ ইকোনমি ডিপেন্ডিং মেইনলি অন রিভার্স। আমাদের বাংলাদেশের যে ইকোনমি আছে এগুলো আমার নদীর উপর নির্ভর করে। দেখো একটা জিনিস খেয়াল করবা, যদি তুমি তোমার এলাকার শহরটা দেখো, বড় বড় যে শহরগুলো দেখবা নদীর পাশে। কেন নদীর পাশে? আগে যে তোমার ট্রান্সপোর্টেশন ঘটতো এগুলো কিন্তু নৌকা বা নদীপথে হইতো। এই কারণে দেখবা যেমন রাজশাহী পদ্মা নদীর পাড়ে, যেমন আমার বাসা হচ্ছে মহাদেবপুর থানা, এটা কিন্তু আত্রাই নদীর পাশে। এই শহর যেটা আমার উপজেলা যেটা, এটা দেখবা প্রত্যেকটা প্রত্যেকটা বড় বড় যে শহরগুলো আছে প্রত্যেকটা কোনো না কোনো, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর পাশে, ঠিক আছে। এরকম কি করবা, প্রত্যেকটা বড় বড় শহর দেখবা নদীর, কারণ এটা নদী বেসড ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো ছিল কি আমার নদী পথে ছিল এগুলো। এই কারণে দেখবা এই জনপদ বা জনবসতি যেগুলো এগুলো নদী কেন্দ্রিক। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ ইকোনমি ডিপেন্ডিং মেইনলি অন রিভার্স। কনক্লুশন বলতেছে রিভার শুড বি প্রিজার্ভ টু ইমপ্রুভ ইকোনমি। আমার রিভার গুলো কি করা উচিত, সংরক্ষণ করা উচিত। কেন? টু ইমপ্রুভ ইকোনমি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ইমপ্রুভমেন্টের জন্য। 2 নম্বর কনক্লুশন কি বলতেছে, বাংলাদেশ ওয়ান্টস অনলি মেইনটেন্স রিভার্স টু ইমপ্রুভ ইকোনমিক কন্ডিশন। এখন বলতেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, অনলি কনক্লুশন ওয়ান ফলোস। কারণ হচ্ছে রিভার শুড বি প্রিজার্ভ টু ইমপ্রুভ ইকোনমি, আমাদের ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য আমাদের নদীগুলোকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এখানে বাংলাদেশ ওয়ার্ডস অনলি মেইনটেনেন্স রিভার্স, আমাদের নদীগুলোকে কি করতে মেইনটেইন করতে চাচ্ছে টু ইমপ্রুভ ইকোনমিক কন্ডিশন, না এটা হবে না। আমার 1 নাম্বারটাই হচ্ছে এখানে, ওকে। তারপর কি বলতেছে, দাও ওল্ড অর্ডার চেঞ্জ রিয়েল্ডিং প্লেস টু নিউ। কনক্লুশন কি, চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। হ্যাঁ, কিন্তু এটা কি এখানে বলা আছে, ডিসকার্ড ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড। তুমি বলছো দা ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ, হ্যাঁ অবশ্যই, তাহলে এখানে আমার 1 নাম্বারটা আসতেছে, অনলি কনক্লুশন ওয়ান ফলোস। চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, আমার নেচার অবশ্যই চেঞ্জ হবে। ডিসকার্ড ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড, না এই কারণে ওল্ড বলে আমরা ডিসকার্ড করতেছি এরকম না, নিউটা আসতেছে বলেই তো ওল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, এখানে বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, তারপর নেক্সট 10 হচ্ছে দ্য ম্যানেজার হিউমিলেটেড Sachin in the presence of his colleagues. Conclusion, the manager did not like Sachin. Sachin was not popular with him, with his colleagues হবে মনে হয়, his হওয়ার কথা এখানে, his colleagues. Who is correct? Neither one or two follow. দেখো, the manager did not like Sachin, এটা কি এখানে কোথাও বলা আছে? নাই, আমরা এটাও হচ্ছে না। Sachin was not popular with his colleagues, তার কলিগের সাথে পপুলার নয় এই কথাটাও এখানে নাই, তাহলে কোনোটাই হবে না আনসার, ঠিক আছে। এখন আসি টপিক, আমাদের ক্রিটিক্যাল রিজনিং কিন্তু মোটামুটি ওভারভিউ শেষ। এখন আসি হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, কোন শব্দটা অন্যটার সাথে বিলং করে না, এটাকে আমরা অনেক সময় ফাইন্ড দ্য অড ওয়ান আউট বলে থাকি। দেখো ফার্স্টলি, তারপর কি আছে, মায়োনেজ নাকি এটা মেয়োনেজ, হ্যাঁ, তারপরে ডিল, বেসিল। দেখো শব্দগুলো অনেক কঠিন, অনেকে এগুলোর মিনিংও বোঝা নাই। দেখো এখানে এই মেয়োনেজ যেটা আছে এটা হচ্ছে এক ধরনের বিশেষ খাবার, ঠিক আছে, বিশেষ এক ধরনের খাবার, বাকি সবগুলা অন্য রকমের জিনিস আর কি, খাবার নাই, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে এটা, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে ফাইন্ড আউট অন আউট, কেন ইগলো ইয়েস রাফট, এটা হচ্ছে একমাত্র ইগলোটা হচ্ছে বরফের ঘর, হ্যাঁ, বাকিগুলো তোমার হচ্ছে কি, কেন ইয়েস রাফট হচ্ছে এক ধরনের, তোমার কি বলবো এটাকে, একটা তোমার সভ্যতার একটা কি জানি একটা নাম এটার, যাই হোক সবগুলা সেম, ইয়াস্ট রাফট এবং কেন, আর ইগলোটা হচ্ছে একমাত্র বরফের ঘর, ঠিক আছে। এটা হবে ইগলো। নেক্সট হচ্ছে, এটার অর্থটা তোমরা দেখে নিবা ইয়াতে, তাহলে পাবা কেন ইয়েস রাফট। তারপরে হচ্ছে
আবারও বলি শুরু থেকে শেষ পর্যন্ত যে যা কিছু পড়াচ্ছি এগুলো যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে তো ইনবক্স করলে পাবা, অথবা এগুলো যদি ভোকাবুলারি রিলেটেড হয় তাহলে তুমি সার্চ করে দেখে নিবা, ঠিক আছে? ওকে, এখন আসি নেক্সট। এটা রিনোসেরাস হবে। দেখো এখানে এই যে লিওপার্ডস, তারপরে জাগুয়ার্স, টাইগার্স, এগুলো সবগুলো হচ্ছে বাঘের প্রজাতি। আর এই একমাত্র রিনোসেরাস এটা হচ্ছে গন্ডার, তার মানে এটা হবে রাইট আনসার। ফাইন্ড আউট, এখানে সিস্টেমটা হচ্ছে সবগুলো থেকে আলাদাটা খুঁজে বের করা, ঠিক আছে? তারপরে দেখো এখানে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, অ্যাকিউট, প্যারালাল, রাইট, অবটিউস। এক্ষেত্রে দেখো অ্যাকিউট মানে কি, সূক্ষ্মকোণ, রাইট রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি সমকোণ, অবটিউস মানে কি তোমার হচ্ছে কি বলে এটাকে স্থলকোণ, আর প্যারালালটা হচ্ছে সমান্তরাল। প্যারালাল মানে সমান্তরাল, আর এখানে এই তিনটা হচ্ছে অ্যাঙ্গেল আর এটা হচ্ছে সমান্তরাল, তার মানে আমার এটা হচ্ছে আলাদা, এই কারণে প্যারালালটা হবে আনসার, ঠিক আছে? তারপরে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, রোস্টার, বাক, ক্যান্ডার, পিহেন। এগুলো দেখো একমাত্র এটা হচ্ছে জন্তু পাখি, এই রোস্টার, গ্যান্ডার, তারপর পিহেন এগুলো হচ্ছে পাখি, তাহলে এই কারণে রাইট আনসারটা হবে বি, ঠিক আছে? আমি সময় কম, তোমাদের ঘুমাইতে হবে, কালকে পরীক্ষায় আসতে হবে, এই কারণে আমি চলে যাচ্ছি। খুব শীঘ্রই শেষ করে ফেলবো, হ্যাঁ? তোমরা আবার রিভাইজ করে আবার ঘুমাবা, কালকে আসতে হবে, কারণ ঘুম না হলে আবার সমস্যা, ঠিক আছে? হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, সার্কেল, ওভাল, স্কয়ার, ট্রায়াঙ্গেল। এখানে ট্রায়াঙ্গেল বাকিগুলো সবগুলো কি কার্ভিক, সার্কেল, ওভাল এবং এগুলো সব বক্ররেখা। ট্রায়াঙ্গেল গুলোতে শুধু কি থাকে, সরল রেখা থাকে, এই কারণে ট্রায়াঙ্গেল হবে। নেক্সট, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, ব্রাস, কপার, গোল্ড, আয়রন। দেখো কপার সিইউ, গোল্ড হচ্ছে এইউ, আর আয়রন হচ্ছে এফই। এই তিনটাই হচ্ছে মৌলিক পদার্থ, আর ব্রাস হচ্ছে এটা হচ্ছে শঙ্কর, এটা দুইটা ধাতুর মিশ্রণে তৈরি করা হয়, এই কারণে ব্রাস হবে রাইট আনসার, আলাদা। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, টিচার, প্রফেসর, স্টুডেন্ট, হেডমাস্টার। দেখো প্রিন্সিপাল, হেডমাস্টার, প্রফেসর, টিচার সবগুলা শিক্ষক পদমর্যাদা, তাই না? শুধুমাত্র স্টুডেন্ট আলাদা, এই কারণে স্টুডেন্ট হবে। নেক্সট, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য আদার্স, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে দেখো সবগুলোর সাথে বার 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 আছে, এটাতে একমাত্র নাই, এই কারণে আগস্ট হবে, ঠিক আছে? কারণে আগস্ট হবে। এখন আসি নেক্সট, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু আদার্স, বাংলাদেশি, ব্রিটিশ, আমেরিকান, পার্সিয়ান, কানাডিয়ান। দেখো কানাডিয়ান, আমেরিকান, ব্রিটিশ, বাংলাদেশি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জাতিগত পরিচয়, বাট পার্সিয়ান এটা হচ্ছে ধর্মীয় পরিচয়, ঠিক আছে? এরপর আসি, হু ইজ দ্য টলেস্ট এমং 6 বয়েজ, পি, টি, এন, ডি এন্ড কিউ এন্ড আর। পি ইজ দ্য টলার, দেখো পি ইজ দ্য টলার দেন ডি, এন্ড এন কি লিখছে, এন বাট নট অ্যাজ টল অ্যাজ টি। পি ইজ দ্য টলার দেন ডি, তাহলে পি হচ্ছে টলার দেন ডি, অ্যান্ড এন এন এর চেয়েও বড়, তাহলে পি ইজ টলার দেন টি অ্যান্ড এন বাট নট টল অ্যাজ টি। টি এর মতো এত টল না, ঠিক আছে? পি ইজ টলার দেন ডি, সরি এন লেখছি কেন, পি ইজ টলার দেন ডি অ্যান্ড এন এন এর চেয়ে বড়, বাট নট অ্যাজ টল অ্যাজ টি। টি এর মতো টল না, টি এর চেয়ে খাটো হবে, ঠিক আছে? তারপরে বলছে আর ইজ টলার দেন কিউ, আর ইজ টলার দেন কিউ বাট নট অ্যাজ টল অ্যাজ টি, বাট নট টল অ্যাজ টি। টি এর মতো এটাও বড় না, কিউ ইজ নট টলার দেন টি, কিউ ইজ নট টলার দেন টি অ্যান্ড আর। টি এবং আর এর চেয়ে বড় নয়। এখন বলতেছে কোনটা সঠিক, দেখো এখানে অনলি কিউ ইজ নট টলার দেন টি অ্যান্ড আর। আচ্ছা এটা হচ্ছে না, কেন হচ্ছে না দেখো একটু খেয়াল করো। পি ইজ টলার দেন ডি, ঠিক আছে, এন্ড এন এন এর চেয়ে এবং ডি এর চেয়ে কি পি বড়, আচ্ছা, বাট নট টল অ্যাজ টি। টি এর মতো এতটাই বড় নয়, তার মানে টি এর চেয়ে টি হচ্ছে পি এর চেয়ে বড়। আবার আর ইজ টলার দেন কিউ, আর ইজ টলার দেন কিউ, দেখো আর ইজ টলার দেন কিউ বাট নট টল অ্যাজ টি। টি এর মতো বড় নয়, তার মানে টি বড়। কিউ ইজ নট টলার দেন টি, কিউ কোথায়, কিউ এর চেয়ে আর বড়, আর হচ্ছে আর এর চেয়ে টি বড়, তাহলে কিউ ইজ নট টলার দেন টি অ্যান্ড আর, তাহলে এটা তো হবেই না। তাহলে রাইট অ্যান্সার কি হবে, অনলি 1 এবং 2, ঠিক আছে? এখন দেখো, হাই হাই চেনা যাচ্ছে, যাচ্ছে। এই যে কোড ডিকোড থেকে যে কোশ্চেন গুলো আছে দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু গত সেশনে আসছিল। ইফ আর্থ ইজ রিটেন অ্যাজ FCUXM ইন এ সার্টেন কোড, হাউ ইজ মুন রিটেন ইন দ্যাট কোড। দেখো এখানে খেয়াল করতে হবে আর্থ কি হয়েছে, আর্থ
এফ সি ইউ এক্স এম হয়েছে, সলিউশন দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এখন এটা কি চেনা যাচ্ছে আদৌ? হ্যাঁ, চেনা যাওয়ার কথা, চেনা যাচ্ছে। হ্যাঁ, দেখো আর থেকে এফ, এর পরে এফ প্লাস ওয়ান হয়েছে, এরপরে তারপরে বি সি 2+2 হয়েছে, তারপর আর এর পরে ই হয়েছে +3 হয়েছে, +4, এভাবে চলতেছে। তাহলে মুনের পরে প্রথমে +1 করলে এন হয়, ও এর পরে 2 ঘর যাও, এফ ও পি কিউ 2 ঘর গেছে কিউ, তারপর ও এর পরে 3 ঘর যাও, ও তারপর কি ও পি কিউ আর এস টু ও এম এন, আচ্ছা এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, 3 ঘর গেলে আর হয়, ঠিক আছে। তারপরে এন থেকে 4 ঘর যাও আর হয়, তাহলে এন কিউ আর আর হবে রাইট আনসার, এন কিউ আর আর, ঠিক আছে। সময় অত্যন্ত কম। নেক্সট, আমরা অলরেডি 71 নম্বর স্লাইডে আছি। ইফ দিল্লি ইজ রিটেন অ্যাজ ইডিএমজিজে ইন এ সার্টেন কোড, হাউ ইজ নেপাল রিটেন ইন দ্য কোড? দেখো যদি দিল্লি কি হয় ইডিএমজিজে, তাহলে প্রত্যেকটা থেকে ডি থেকে ই হয়েছে, ই থেকে ডি হয়েছে, এল থেকে এম হয়েছে, সবগুলা এক এক করে বাড়ছে, পজিশন এক এক করে ইমপ্রুভ হয়েছে। তাহলে নেপাল থেকে কি হবে? এন থেকে ও, ই থেকে ডি, পি থেকে কিউ, এ থেকে জেড, এল থেকে এম। রাইট আনসার হবে ও ডি কিউ জেড এম, ঠিক আছে, ও ডি কিউ জেড এম। তাহলে একটা করে পজিশন এক্সচেঞ্জ হচ্ছে। তারপরে দেখো ইফ সিম্বল ইজ রিটেন অ্যাজ এন জেড টি, এটা কিভাবে হয়েছে? সিমটাকে আমি রিভার্স করছি, এম থেকে এন হয়েছে, ওয়াই থেকে জেড হয়েছে, এস থেকে টি হয়েছে। আমি প্রথমত তো রিভার্স করছি, উল্টাইছি, উল্টাই আবার এক ঘর ট্রান্সফার করছি, উল্টাই এক ঘর ট্রান্সফার। বিওল দেখলে দেখো বল, বিওএল, এটাকে উল্টাও, তাহলে কি হবে? এল ও বি হবে। এখন একের এল এর পর কি হবে? এম, ও এর পরে পি, বি এর পরে সি, তাহলে এম পি সি হবে, এই যে এম পি সি হয়েছে, ঠিক আছে। তাহলে আগে উল্টাইছি, তারপরে এক এক করে যোগ করছি, এই সিস্টেম হচ্ছে এই 25 নাম্বারের ক্ষেত্রে। তাহলে নাম্বারের ক্ষেত্রে কি হবে? নাম্বার প্রথমে 2 ভাগ করো নাম, এখন নামকে উল্টাও, তাহলে এম ইউ এন হবে। তাহলে এটাকে কি করো, এক করে এম এর পর কি হবে? এন হবে, ইউ এর পরে ভি হবে, আর এন এর পরে কি হবে? এন এর পরে ইউএন না, এন এর পরে ও হবে, তাহলে এম ভিও, সরি এন ভিও হচ্ছে, ঠিক আছে। তারপরে বার, বারকে উল্টাও, তাহলে কি হবে? বারকে উল্টালে হবে আর ই বি, আর এর পরে কি হবে? এস, ই এর পরে কি হবে? এফ, বি এর পরে সি, তাহলে এন ভিউ এস এফ সি হবে আমার রাইট আনসার, ঠিক আছে। ওকে, নেক্সট, ইন এ সার্টেন কোড কম্পিউটার ইজ রিটেন অ্যাজ, আচ্ছা এটাকে এর পরে জাস্ট উল্টাও, কম্পিউটারকে উল্টাও, তাহলে সিটা গেছে এখানে, এটাই হবে এখানে, উল্টারই হয়ে যাচ্ছে এটা। আমি শেষ করে দিব, ঠিক আছে। ইন এ সার্টেন কোড নিউ ইয়র্ক ইজ রিটেন অ্যাজ, আচ্ছা এটা কি হবে? 111 হয়েছে, এন ফর 14, এর পজিশন হচ্ছে 14, ই এর পজিশন হচ্ছে 5, দেখো এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই, ই হচ্ছে 5, ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে 23, এই সবগুলো যোগ করলে আমার আসতেছে কত? এই যে সবগুলো যোগ করলে আসতেছে 111, তার মানে আমার নিউ ইয়র্কের পজিশন গুলো যোগ করলে হচ্ছে 111। তাহলে আমার নিউ এটা কত হবে? এখন এটার এখান থেকে তুমি এটা বের করে টোটালটা করবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আছে ইন এ সার্টেন কোড হারিয়ানা ইজ কোঅর্ডিনেট এত, তাহলে এটা হচ্ছে H48 A41, পজিশন, পজিশন দিয়ে করা আছে, করতে পারবা, পিডিএফ দিয়ে দেওয়া হবে, এটা সলিউশন করবা, ঠিক আছে। তারপর কম্পিউটার ইজ কোঅর্ডিনেট অ্যাজ 3, এটা পজিশন থেকে আসছে, শেষ। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ, আজকের প্র্যাকটিস এখানেই সমাপ্ত। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? শেষ, দা এন্ড, ঠিক আছে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল শুরু থেকে। আর সর্বপ্রথম, হ্যাঁ, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আদায় করতেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব ভালোভাবে শেষ করতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যদি কোনো কোথাও ভুল ত্রুটি করে থাকি, যদি তোমার চোখে পড়ে, তুমি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা, সেই সাথে ভুলগুলো সংশোধন করে নিবা, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখো পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই আসে না। হ্যাঁ, তোমরা বসে থেকে ক্লাসগুলো করতেছো, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ক্লাসগুলো নিতেছি। হ্যাঁ, প্রায় মনে হয় 2 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, মাঝখানে একটু বসছিলাম জুয়েল ভাইকে, তখন তোমাদেরকে গাইডলাইন সেশন দিও তখন। যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা যেরকম পরিশ্রম করতেছি, ঠিক তোমরাও কিন্তু সেভাবে পরিশ্রম করতেছো, হয়তো বা পরিশ্রমের মাত্রাটা আলাদা বা সিস্টেমটা আলাদা, ঠিক আছে। আমি যেহেতু তোমাদের সময় কম, বেশি সময় নষ্ট করবো না, শুধু এতটুকু বলতেছি, তুমি পরীক্ষায় হতাশ হবে না। এতদিন তুমি যে পরিমাণ পরিশ্রম করছো,
তোমার 1 ঘন্টার হতাশার কারণে তোমার সব পরিশ্রমটা ভ্যানিশ হয়ে যাবে ভাই। আমি ভালো করে বলতেছি, তোমার এতদিনের পরিশ্রম, এই 4 মাস 5 মাস 6 মাস বা টোটাল 12 বছরের পরিশ্রম তোমার কিন্তু 1 ঘন্টায় তোমার হতাশার কারণে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই কারণে তুমি ডোন্ট বি প্যানিক, আবার বলতেছি ডোন্ট বি ডিপ্রেসড। যতটুকু যেভাবে পড়ছো সেভাবে ডেলিভারি দাও। এখানে ভয়ের কিছু না, না হলে চান্স না হলে এমন কিছু হবে না, যায় আসে না। হাজারো শিক্ষার্থী আছে যাদের চান্স হয় না, কিন্তু তারা অনেক ভালো জায়গায় গেছে। হ্যাঁ, তুমি কেন এখন থেকেই ডিপ্রেস যে এই হবে না, না হবে, আমি ভিতরে হতাশা, না হলে মনে হয় কি হবে, না হলে এই হবে সেই হবে। আরে ভাই, এত কিসের হতাশা? তুমি তোমার হতাশার কারণে তো তোমার চান্স না পাওয়ার মূল কারণ হয়ে দাঁড়াবে। কথা বুঝছো আমার? তোমার এতদিনের পরিশ্রমটাকে তুমি তোমার হতাশার কারণে নষ্ট করিও না, আমার শেষ এটাই বার্তা। তুমি এতদিন যেভাবে পড়ে আসছো ঠিক সেভাবে ডেলিভারি দাও। আশা করা যায়, আশা করা যায় এই ব্যাচে যে স্টুডেন্ট গুলো যতক্ষণ ক্লাস করে এদের মধ্যেই চান্স পাবে সবাই। হ্যাঁ, যদি তুমি ভালোভাবে করতে পারো, তুমি যদি ফাঁকি না দিয়ে থাকো, ঠিক আছে? তো সবার প্রতি আমার অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা রইলো। ঠিক সেই সাথে আমার জন্য দোয়া করবা, যাতে আমি আমার সামনের দিনগুলো ভালোভাবে কাটাইতে পারি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে আগামীকাল, এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের ফ্যাকাল্টিতে তোমাদের সাথে দেখা হবে চান্স পাওয়ার পরে, ঠিক আছে? তোমাদের প্রতি সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।